আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন টিউব। আমি তোমাদের টিচার ওমর। আজকের ভিডিওতে আমি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার শাহজাহান তপন স্যারের বইয়ের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করে দিব। আর আমি বই হিসেবে ব্যবহার করতেছি লেটেস্ট যে বইটা আছে, যেখানে কগুচ্ছ খগুচ্ছ আকারে এমসিকিউগুলো দেওয়া আছে, সেই বইটা। মাত্র 499 টাকায় আমাদের কোর্সগুলো পারচেস করলেই পাচ্ছ ফিজিক্স এবং ম্যাথের উদাহরণ ও অনুশীলনীর প্রতিটি প্রবলেমের সমাধান। যেমন ধরো আমি 3G এর একটা প্রবলেম দেখতে চাই, তাহলে এই যে অনুশীলনী 3G এর উপর ক্লিক করে আমার যেই জিনিসটার সমস্যা সেই প্রশ্নটার উপর ক্লিক করলেই আমার এটা সলিউশন এখানে চলে আসে। তো এইভাবেই প্রতিটি অধ্যায়ের উদাহরণ আর অনুশীলনীর সমাধান দেওয়া আছে আমাদের ফিজিক্স আর ম্যাথের কোর্সগুলোর প্রাইস মাত্র 499 টাকা। এই মুহূর্তে আমাদের ম্যাথ হচ্ছে অসীম কুমার সাহা স্যারের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই দুইটা কোর্স অ্যাভেলেবেল আছে। খুব শীঘ্রই কেতাবুদ্দিন স্যারের ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অ্যাভেলেবেল হবে। আর ফিজিক্স বিষয়ে শাহজাহান তপন ইসাক স্যারের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্সগুলো খুব শীঘ্রই আমি বর্তমানে যে কোর্সগুলো আছে সেগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বাকি কোর্সগুলো আসার সাথে সাথে সেগুলোর আপডেটও পেয়ে যাবে আমাদের চ্যানেল এবং ফেসবুক। চ্যাপ্টার 10 আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আমার টাইপ কয়ের প্রথম প্রশ্ন, বয়েলের সূত্র অনুসারে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। ওকে, আমরা বয়েলের সূত্রে জানি হচ্ছে যে আমার বয়েলের সূত্রে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক যখন টি স্থির। ওকে, এই হচ্ছে বয়েলের কন্ডিশনগুলো, হ্যাঁ, বয়েলের সূত্রের। তো বলতেছে চাপের সাথে বিয়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় চাপ আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে আমার গ নং অপশনে আছে, ঠিক না? আর বাকিগুলো কিন্তু ভুল। আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক, এর চাপের সমানুপাতিক, এখানে এটা অনেকটাই কারেক্টের পর্যায়ে পড়ে, বাট তাপমাত্রা স্থির বলতে হবে, এখানে কন্ডিশন আছে। হ্যাঁ, আমার টি হচ্ছে স্থির হইতে হবে, স্থির তাপমাত্রায়, তাপমাত্রা স্থির না থাকলে না, স্থির তাপমাত্রায়। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির চাপে যখন চাপ স্থির আছে তখন আয়তন হচ্ছে তার পরম তাপমাত্রার সমানুপাতিক, ভি সমানুপাতিক টি, পরম তাপমাত্রার সমানুপাতিক, হ্যাঁ, বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে আয়তন হচ্ছে কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, দ্যাট ইজ অপশন নাম্বার 2। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, স্থির আয়তন যখন আমার ভি স্থির, গ্যাসের চাপ, তাহলে পি সমানুপাতিক টি হয়। পি হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক যখন ভি স্থির, ভি স্থির নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার খ, কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। নট বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিকও না, ব্যস্তানুপাতিকও না। সো এই তিনটা হচ্ছে আমার ভুল। উত্তর হচ্ছে কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগের মান কত? আয়তন প্রসারণ সহগ হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস। পিবি/2 সমান আরটি গ্যাস সমীকরণে ভি কি নির্দেশ করে? এই যে ভিটা আছে এটা কি নির্দেশ করে? দেখো, পিবি/2 সমান আরটি, এরকম ইকুয়েশনই তো দেখো নাই, ঠিক না? আচ্ছা, এটা আমরা একটু সাজায় লিখি। দেখো এটা কি দাঁড়ায়, যে পিভি ইকুয়ালস টু হচ্ছে 2RT। এখন দেখো তো এরকম কোনো ইকুয়েশন দেখছি কিনা আমরা? হ্যাঁ, যে পিভি ইকুয়ালস টু, আমরা এনআরটির সাথে অভ্যস্ত না, তাহলে এখানে এন এর মান হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই ভি দিয়া কি বুঝি? আমরা ভি দিয়া বুঝি হচ্ছে আয়তন। তাহলে এইখানে যেহেতু এন এর মান 2, তাহলে এই আয়তনটা কয় মোল গ্যাসের আয়তন ভাইয়া? 2 মোল গ্যাসের আয়তন, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা হবে কি? অপশন নাম্বার 3, যে এখানে ভি দ্বারা বোঝায় হচ্ছে 2 মোল গ্যাসের আয়তন, শুধু গ্যাসের আয়তন না, 2 মোল গ্যাসের আয়তন। আবার কেউ পাত্রের আয়তন দিয়ে দিও না, আসলে এখানে 2 মোল গ্যাসের আয়তন। পাত্রের আয়তন তো অবশ্যই সব ক্ষেত্রে যেই পাত্রে রাখা হয় গ্যাস ওই পাত্রের আয়তন দখল করে, বাট এক্স্যাক্টলি উত্তরটা হচ্ছে 2 মোল গ্যাসের আয়তন। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট, স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রা বললেই কার সূত্র? স্থির তাপমাত্রা যেহেতু বলছে তাহলে হচ্ছে এটা বয়েলের সূত্র, ঠিক আছে? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য কোন লেখচিত্রটি প্রযোজ্য? কোন লেখচিত্রটি প্রযোজ্য? ওকে, আমি লেখচিত্রগুলো আমি একটা আইকা দেখাই। আমাদের যে গ্রাফগুলো থাকে, আমাদের পি ভার্সেস ভি, হ্যাঁ, বয়েলের সূত্রে পি ভার্সেস ভি এর যে গ্রাফটা হয় এটা হয় এরকম, কারণ পি এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ভি যত কম হয় পি তত বেশি হয়। ভি এর মান 1, পি এর মান ধরো 5, বি এর মান বাড়ছে, পি এর মান কমাবে, বি এর মান আরও বাড়ছে, পি এর মান আরও কমবে, ঠিক আছে? কিন্তু কখনো এই গ্রাফকে স্পর্শ করবে না, মানে এই বি যে অক্ষটা আছে গ্রাফে সেটাকে স্পর্শ করবে না, কাছাকাছি আসবে কিন্তু স্পর্শ করবে না, ঠিক আছে? তাহলে পি ভার্সেস বি এর গ্রাফটা এরকম। আচ্ছা, আর ভি ভার্সেস 1/p যে গ্রাফটা আছে, বা পি ভার্সেস 1/b গ্রাফটা যে আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হয়, যে আমার ধরো পি ভার্সেস 1/b যদি একটা গ্রাফ আঁকি, সেটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। আর পিবি ভার্সেস যদি বি বা পিবি ভার্সেস পি এর গ্রাফ আঁকি, পিবি তো কনস্ট্যান্ট, হ্যাঁ, পিবি কিন্তু কনস্ট্যান্ট থাকে, কারণ ভি সমানুপাতিক 1/p, আর ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p। আর আমি একটু উপরে লিখতেছি, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হয়ে যাবে, এটাকে উপরে উঠাই নেই। তাহলে আমরা এখানে পিবি ইকুয়ালস টু পাচ্ছি কনস্ট্যান্ট, মানে পিবির মান, হ্যাঁ, কনস্ট্যান্ট থাকে। পি অথবা বি এর মান যাই হোক না কেন, পিবির মান অলওয়েজ ফিক্সড থাকে। তাহলে বি এর মান 1 হইলেও পিবির মান ধরো 6, বি এর মান 2 হইলেও পিবির মান 6,
বি এর মান 3 হলে 1 2 3 তখনও 6, মানে ব্যাপারটা হচ্ছে যাই হোক না কেন ফিক্স থাকে। তাহলে পিবি ভার্সেস বি এর গ্রাফটা পাবা এরকম। তো এখন দেখি আমরা এখানে কোন গ্রাফটা দেওয়া আছে আমাদের। হ্যাঁ, প্রথম যে গ্রাফটা আছে এটার সাথে মিলে, যে প্রথম গ্রাফটা, কিন্তু এখানে পিবি ভার্সেস বি নিছে, নট পি ভার্সেস বি, তাহলে এটা কিন্তু উত্তর না। দ্বিতীয় যে গ্রাফটা আছে এটা কিন্তু আমার মিলে, পিবি ভার্সেস বি এর গ্রাফ, তাহলে এটা সঠিক, 2 নাম্বার গ্রাফটা সঠিক। 3 নাম্বার গ্রাফে মূলবিন্দুগামী সরলরেখা এটার সাথে ম্যাচ করে, কিন্তু এখানে কি নিছে, পি ভার্সেস বি নিছে, এটা হয়তো পি ভার্সেস 1/b হলে এটা কারেক্ট হতো, সো এটাও ভুল আছে। পি ভার্সেস বি এর গ্রাফটা এরকম হবে, তাহলে এটাও ভুল আছে। তাহলে আমার উত্তর হচ্ছে অপশন নাম্বার খ। পিবি বাই টি ধ্রুবক, এই সূত্রটি সত্য যখন, আচ্ছা এইটা মানে এই সূত্রটা তখনই সত্য হবে, মানে আমার কি পিবিটি, এটা সবাই যদি পরিবর্তনশীল হয়, সবাই পরিবর্তনশীল, পিবিটি। আমাকে বলছে সমষ্ণ পরিবর্তন হইলে, সমষ্ণ উষ্ণতা সমান রেখা পরিবর্তন হলে না, যদি উষ্ণতা সমানই থাকে তাহলে তো টি এর কোনো কাজই এখানে নাই, ঠিক না? আচ্ছা, উষ্ণতা সমান থাকতেছে, তাহলে আমরা পিবি নিয়েই কাজ করতাম শুধু, টি তো স্থিরই, ঠিক আছে? তাহলে টি সহ ধ্রুবকের সাথে চলে যেত। যখন রুদ্ধতাপীয় পরিবর্তন হয়, রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য আমার এই সূত্রগুলো হয় না, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমার কি করতে হয়, গামা নিয়ে আসতে হয়। তাহলে ক খ কোনোটাই কারেক্ট না। গ নাম্বার অপশনে বলছে ক খ উভয় সত্য, তাহলে ক খ তো কোনোটাই সত্য হয় নাই, তাহলে এটাও কারেক্ট না। তাহলে উত্তর কি, উপরের কোনোটি নয়। আসলে এখানে যে তথ্যগুলো দিছে এগুলো সঠিক না। পিবি ভার্সেস টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট তখনই হবে যখন এরা সবাই পরিবর্তনশীল, ঠিক আছে? সবাই পরিবর্তনশীল, কেউ কনস্ট্যান্ট না, তখনই পিবি বাই টি হচ্ছে ধ্রুবক হবে। চাপ, তাপমাত্রা ও আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়? ওকে, চাপ, তাপমাত্রা এবং আয়তন সংক্রান্ত কোন সম্পর্কটি সঠিক নয়? ওকে, আমার হচ্ছে এখানে সঠিক নয় অপশন নাম্বার 3টা। কেন আমি একটু বলি। আমরা জানি পিবি ইকুয়ালস টু এন আর টি, যেটা আমার 4 নাম্বার অপশনে আছে, এটা কিন্তু সঠিক একটা সমীকরণ। তো পিভি ইকুয়ালস টু, এই যে মোল সংখ্যা মানে কি, ভর বাই আণবিক ভর, ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি আর আণবিক ভরকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, ভর বাই আণবিক ভর ইন্টু আর টি, ঠিক আছে? তাহলে এইটা আমার ছোট এম বাই বড় এম হওয়ার কথা, কিন্তু এখানে বড় এম বাই ছোট এম লিখছে, তাহলে এখানে ভুল আছে, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা সঠিক নয়। আর বাকি দুইটা জিনিস যে লিখছে এগুলো হচ্ছে আমরা কি জানি, যে আয়তন বৃদ্ধির ক্ষেত্রে, মানে যে কোনো তাপমাত্রার আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন প্লাস V0 বাই 273 ইন্টু থিটা, মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের সূত্র। ওইখান থেকে যদি আমি V0 কমন নেই, হ্যাঁ, এটা বি থিটা, তাহলে বি থিটা ইকুয়ালস টু কত হবে, V0 ইন্টু 1 প্লাস থিটা বাই 273। একইভাবে চাপের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য। হ্যাঁ, যে কোনো তাপমাত্রায় চাপ ধরো পি থিটা, বা এখানে পি দ্বারা প্রকাশ করছে, ইকুয়াল টু P0 প্লাস P0 বাই 273 ইন্টু থিটা। এখান থেকে আমরা P0 কমন নিলে কী পাচ্ছি, যে P0 কমন নিলে 1 প্লাস থিটা বাই 273, সো এটা হচ্ছে পি এর মান। সো আমার এই সমীকরণগুলো, ক নং সমীকরণ, খ নং সমীকরণ, এগুলো সব কারেক্ট, সঠিক উত্তর। হ্যাঁ, শুধুমাত্র ভুল আছে কোনটা, আমাকে জিজ্ঞাসাই করছে কিন্তু এটা, যে কোন সূত্রটি আমার সঠিক নয়। আমার সঠিক নয় হচ্ছে অপশন নাম্বার 3-এর যে সূত্রটা আছে। একটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কি? হ্যাঁ, একটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল। আচ্ছা, আমরা জানি পিভি বাই টি ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক, তাহলে চাপ ও আয়তনের গুণফল পিবি ইকুয়ালস টু হচ্ছে ধ্রুবক ইন্টু টি। এরা যদি সবাই পরিবর্তনশীল থাকে তাহলে পিবি আমি এই ধ্রুবক উঠাই দিলে সমানুপাতিক কি হবে, টি হবে। তাহলে চাপ ও আয়তনের গুণফল টি এর সমানুপাতিক, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3 এর সমানুপাতিক, চাপ ও আয়তনের গুণফল এর তাপমাত্রার সমানুপাতিক। নিচের কোনটি একটি আদর্শ গ্যাসের আয়তন 4 গুণ করবে? আদর্শ গ্যাসের আয়তনকে 4 গুণ করবে, আয়তন 4 গুণ করতে চাইতেছি আমরা। আচ্ছা, কেলভিন তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করলে, আমাকে কি বলতেছে, যে কেলভিন তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করলে, আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি যে কেলভিন তাপমাত্রা চাপ যদি একত্রে দ্বিগুণ করি কি হয়। আমি একটা সিম্পল জিনিস বলি, আয়তনের সাথে বি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর আয়তনের সাথে পি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আমি যদি কেলভিন তাপমাত্রাকে দ্বিগুণ করি আয়তন দ্বিগুণ বাড়বে, আর চাপকে দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ কমবে। তার মানে দুটোটাকে দ্বিগুণ দ্বিগুণ বাড়াইলে একটার কারণে বাইরে যাবে, একটার কারণে কমে যাবে, মানে সব মিলায় কোনো পরিবর্তনই আমি পাবো না, ঠিক আছে? তাহলে প্রথমটা কিন্তু সঠিক হয় নাই। কেলভিন তাপমাত্রা অর্ধেক এবং চাপ 4 গুণ করলে, আচ্ছা এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, আমি যদি কেলভিন তাপমাত্রাকে অর্ধেক করি, আমি দুইটাকে একসাথে লিখি যে ভি সমানুপাতিক টি বাই পি। তাহলে টিকে যদি আমি অর্ধেক করি, মানে টি এর জায়গায় যদি হাফ বসাই, আর পিকে যদি 4 গুণ করি বা 4 বসাই পি এর জায়গায়, তাহলে আমি এটা যেটা পাবো, এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1/8। তাহলে আমার কি হবে, আয়তন 8 ভাগের 1 ভাগ হবে, 1/8 হবে, 4 গুণ হবে না।
আমার পরবর্তী যে অপশন আছে স্থির চাপে, স্থির চাপে, চাপকে আমি স্থির রাখতেছি, মানে চাপের কোনো পরিবর্তন করতেছি না। কেলভিন তাপমাত্রা 1/4 করলে চাপ যখন স্থির থাকে তখন বি সমানুপাতিক টি, টি এর মান আমি যদি 1/4 করি তাহলে ভি 1/4 হবে, তাহলে 4 গুণ হচ্ছে না। লাস্ট অপশন হচ্ছে স্থির তাপমাত্রায় চাপ 1/4 করলে, দেখো আমার তাপমাত্রা স্থির, তাহলে ভি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এই পি এর মান যদি তুমি 1/4 করো, পি এর জায়গায় যদি 1/4 বসাও, তাহলে 1/পি এর জায়গায় আমি 1/4 বসালাম, এটা উল্টায় হবে শুধু 4, তার মানে ভি হয়ে যাবে 4 গুণ। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, এটা হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হিসেবে আচরণ করে কখন? আচ্ছা, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের ভিতরে পার্থক্য কী? আসলে আদর্শ গ্যাস ইকুয়েশনগুলো যখন, বা আদর্শ গ্যাস আমরা যেভাবে চিন্তা করছি, কতগুলো কি আমরা স্বীকার্য ধরে নিয়েছিলাম যে আদর্শ গ্যাসটা এরকম এরকম হবে, ঠিক আছে? আমরা ধরছিলাম যে এদের ভিতরে কোনো আকর্ষণ নাই বললেই চলে, ঠিক আছে, মানে নাই, কণাগুলো এত দূরে দূরে আছে যে এদের ভিতরে আকর্ষণ নাই বললেই চলে। বাট বাস্তবে দেখা যায় যে বাস্তব যে গ্যাসগুলো আছে এইগুলোর ভিতরে আকর্ষণ থাকে, ঠিক আছে, আকর্ষণ বেশ যথেষ্ট পরিমাণে আছে, যার কারণে কী করার আমরা তরলে বা কঠিনেও রূপান্তর করতে পারি। তাহলে আমি এই আকর্ষণ যত কমাইতে পারবো, আমি ধরছিলাম যে আকর্ষণ নাই, আদর্শ গ্যাসের আকর্ষণ নাই কণাসমূহের ভিতরে, বাট বাস্তবে পাওয়া যাইতেছে, তাহলে আমি আকর্ষণ যত কমাইতে পারবো তাহলে বাস্তব গ্যাস ততই আদর্শ হবে। আকর্ষণ কমাইতে হবে, তাহলে আকর্ষণ কমাইতে হলে আমরা কি করতে পারি, যে আমরা আয়তনকে বাড়াই দিতে পারি। আয়তন যদি আরও বাড়াইতে পারি, গ্যাসের আয়তন যত বাড়াবো কণাগুলা একটা থেকে আরেকটা আরও দূরে দূরে সরে যাবে, ঠিক আছে, তাহলে তাদের আকর্ষণ কমতে থাকবে। তাহলে আকর্ষণ কমাইতে পারলে আমার বাস্তব গ্যাস আদর্শ গ্যাস হবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আয়তন বৃদ্ধি করতে হবে, আয়তন বৃদ্ধি। আবার আমরা ধরে নিয়েছিলাম যে এদের মোট, হ্যাঁ, আমার কি বলে যে প্রকৃত আয়তনের তুলনায়, ঠিক আছে, এরা যেই স্থান দখল করছে, মানে এই স্থান, মানে যেই পাত্রের স্থান বা যেই স্থানে এরা আছে এই স্থানের তুলনায় তাদের যে নিজস্ব আয়তন এটা খুবই নগণ্য। ব্যাপারটা অনেকটা এরকম, ধরো তোমার কাছে এক মুঠ চাল আছে, হ্যাঁ, এবং এই চালগুলা চিন্তা করো যে তোমার কাছে এক মুষ্টি চাল আছে, এই চালগুলা চিন্তা করো যে এই চালগুলো হচ্ছে গ্যাসের কণাগুলা, ঠিক আছে। এখন তুমি একটা রোমের ভিতরে এগুলো ছড়াই দিছো, মানে রোমের ভিতরে গ্যাসের মতো এগুলা কি করতেছে, নিজেরা নিজেরা ছড়াই আছে একটা থেকে আরেকটা, হ্যাঁ, আমার গ্যাসের ভিতরে যে ঘটনা ঘটে, গ্যাস এই চালগুলা, চালের কণা বা চালগুলা পুরা রোমটা জুড়ে আছে, ঠিক আছে। তাহলে এই রোমটা হবে হচ্ছে বর্তমানে গ্যাসের আয়তন, আর এই এক মুঠ তুমি চাল নিছিলা, তাহলে এক মুঠটি যে আয়তনটা ছিল এই আয়তনটা হবে তাদের নিজস্ব আয়তন, ঠিক আছে, মানে এদেরকে একসাথে করলে যে আয়তনটা হয়। আর এখন এরা পুরা ঘরের ভিতরে ছড়ায় ছিটায় আছে, হ্যাঁ, লাফালাফি করতেছে, ঠিক আছে, ছুটোছুটি করতেছে এই চালের কণাগুলো, সাপোজ, মানে এটা অনেকটা গ্যাসের সাথে তুমি কম্পেয়ার করতে পারো, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে তোমার এক মুষ্টি চাল ছিল, এটা ছিল তাদের নিজস্ব প্রকৃত আয়তন, ঠিক আছে, আর এখন এরা যে জায়গা দখল করে আছে, হ্যাঁ, সেটা হচ্ছে গ্যাসের বর্তমান আয়তন, গ্যাসীয় অবস্থায় তাদের আয়তন। আমরা ধরে নিয়েছিলাম এই ছোট্ট আয়তনটা ওই বড় আয়তনের তুলনায়, মানে এরা এখন যে জায়গা দখল করে আছে সেই আয়তনের তুলনায় তাদের নিজস্ব আয়তন খুবই ছোট, মানে নগণ্য ধরে নিয়েছিলাম। বাট এইটার সাথে এটা কম্পেয়ার করলে আসলে অনেক বেশি ছোটও হয় না। এই কারণে গ্যাসগুলো কী হয়েছে, যে আমি আদর্শ গ্যাসের জন্য যেভাবে ধরছি ব্যাপারটা এরকম হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকম, ধরো এই রুমের আয়তন হচ্ছে সাপোজ 10 মিটার কিউব, আর এখানে এই আমার এক মুষ্টি, আমার মুঠের আয়তন কত হবে, ধরো 0.001 মিটার কিউব, সাপোজ এরকম ধরলাম। তাহলে এটার তুলনায় এটা আসলে খুব বেশি নগণ্য হয় না। কিন্তু এখন চিন্তা করো এই এক মুষ্টি চালকে যদি তুমি পুরো পৃথিবীতে ছড়াই দিতা, এবং পৃথিবী পুরা শূন্য, এবং এই পুরা পৃথিবী জুড়ে এই এক মুষ্টি চাল আছে, মানে এরা গ্যাসের মতো আচরণ করতেছে, গ্যাসের কণাগুলোর মতো, তখন পুরা পৃথিবীর আয়তন কিন্তু একটা হিউজ নাম্বার। তাহলে ওইটার তুলনায় এই আয়তনটা অনেক নগণ্য ধরা যাইতো। যাই হোক, সিম্পল যে ব্যাপারটা, মানে এদেরকে যদি আরও বেশি, এদের আয়তনকে যদি আরও বৃদ্ধি করা যাইতো, তাহলে ওই আয়তনের তুলনায় তাদের নিজস্ব প্রকৃত আয়তনকে আমরা নগণ্য ধরতে পারতাম, যেটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তার মানে এই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে আয়তনকে আমরা যত বৃদ্ধি করতে পারবো ওই বাস্তব গ্যাসটা ততই আমার কি হবে, আদর্শ গ্যাস হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার আয়তন বৃদ্ধি করতে হবে, মানে মোট কথা হচ্ছে আমি আয়তন যত বৃদ্ধি করতে পারবো ওই বাস্তব গ্যাস তত বেশি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। কারণ আমরা আদর্শ গ্যাস কেমন হয় সেটার যে কন্ডিশনগুলো ধরে নিয়েছিলাম বা স্বীকার্যগুলো ধরে নিয়েছিলাম, হ্যাঁ, তাহলে ওই বাস্তব গ্যাসগুলো ওইগুলো ফিল করতে থাকবে। তাহলে মোট কথা হচ্ছে আমার আয়তন বৃদ্ধি করতে হবে, আয়তন বৃদ্ধি করতে হবে, আয়তন বৃদ্ধি করতে হবে। এখন স্যার আয়তনের সাথে বি এর সম্পর্ক কি, বি সমানুপাতিক টি, হ্যাঁ, সরি, আয়তনের সাথে টি এর সম্পর্ক কি সমানুপাতিক, আয়তনের সাথে চাপের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তার মানে তুমি তাপমাত্রা যত বৃদ্ধি করবা আয়তন তত বাড়বে, গ্যাসটা তত আদর্শ হবে। চাপকে যত কমাই দিবা, চাপ যত কমাবা আমার গ্যাসের আয়তন তত বাড়বে, কারণ চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপ কমাইলে আয়তন বাড়বে।
সো আমি চাপ যত কমাবো আয়তন তত বাড়বে, মানে গ্যাসটা ততই আমার কী হয়ে যাবে, আদর্শ গ্যাস হইতে থাকবে, বাস্তবটা ততই আদর্শ গ্যাস হবে। আমি পুরো জিনিসটা সামারি করি, আয়তন যত বাড়াবা তোমার বাস্তব গ্যাস তত বেশি আদর্শ হবে, আর সেটার ওয়ে হচ্ছে তাপমাত্রা বাড়ায়া চাপকে কমায়া। ঠিক আছে, তাহলে নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রায়, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। এতটুকু বুঝো আর না বুঝো এতক্ষণে যাই বলছি। ঠিক আছে, আয়তন বৃদ্ধি করতে হবে, আয়তন বৃদ্ধি করার ওয়ে কি, নিম্ন চাপ উচ্চ তাপমাত্রা। তাহলে আমার বাস্তব গ্যাস কী করবে, আদর্শ গ্যাসের মতো আচরণ করতে থাকবে। স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? স্থির তাপমাত্রা স্যার, স্থির তাপমাত্রায়, তাহলে এখানে হচ্ছে আমার সম্পর্ক নিচ্ছে ভি আর রো এর ভিতরে। আচ্ছা, পি আর রো এর ভিতরে আমরা জানি পি আর রো এর ভিতরে সম্পর্ক কি? পি আর রো এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, পি সমানুপাতিক রো, ঘনত্বের সাথে চাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে পি ইকুয়ালস টু, ধরো আমি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে, এটাকে এম এম নিলাম। ঠিক আছে, পি ইকুয়াল টু হচ্ছে এম রো, এম হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই পিকে আমি কোন অক্ষ বরাবর নিছি স্যার? পিকে আমি নিতেছি ওয়াই অক্ষ বরাবর, আর রোকে নিতেছি এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই ইকুয়াল, রোকে নিতেছি এক্স অক্ষ বরাবর, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে পি ইকুয়াল টু এম রো, এটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স আকারের একটা ইকুয়েশন। মানে এটা আমরা জানি কিসের সমীকরণ, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। পিকে তুমি ওয়াই অক্ষ, রোকে তুমি এক্স অক্ষ বরাবর নিলে এখানে যে কনস্ট্যান্ট এটা হচ্ছে কি ঢালের কাজ করবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স একটা মূলবিন্দুগামী সরলরেখা পাবো। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস অর 0 কেলভিন তাপমাত্রা। হ্যাঁ, 0 কেলভিন তাপমাত্রা, এখানে অপশনে যদিও দুইটাই আছে, দুইটা বলতে আরেকটু স্পেসিফিক বলতে গেলে ওরা যেটা ভুলটা ধরছে এখানে, এটাকে ভুল হিসেবে কাউন্ট করছে যে -273.16 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এইটা বেশি একুরেট। তাহলে আমার অপশনে শুধু 0 কেলভিন আছে, উত্তর হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে, -273ও পুরোপুরি কারেক্ট না, 0.16 আছে। যাই হোক, স্বাভাবিক তাপমাত্রা চাপে আর এর মান কত? স্বাভাবিক তাপমাত্রা চাপে এসআই এককে আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। সো এইটাই, এখানে সবগুলো কিন্তু সেম উত্তরই দিছে প্রায়। হ্যাঁ, 8.31, 8.31, এখানে 8.13 দিছে, এটা একটু ডিফারেন্ট। তাহলে এখানে মানেই মিলতেছে না, বাকিগুলো কিন্তু মান মিলে, কিন্তু ওরা এককগুলো চালাকি করে দিছে। এখানে দেখো এককগুলো চেঞ্জ করে দিছে, এখানে জুল পার মোল পার কেলভিন হইতো, সো একক এখানে এককগুলো ভুল দিয়ে দিছে। সো এককগুলোও খেয়াল করবা যে আমার আসলে উত্তর হচ্ছে ক নাম্বারের, মানও ঠিক এককও ঠিক আছে। একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে পৃষ্ঠে আসায় এর আয়তন 8 গুণ হয়, 8 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ এইচ মিটার উচ্চতার পানির স্তম্ভের সমান হলে, বায়ুমণ্ডলের চাপ এইচ মিটার উচ্চতার পানির স্তম্ভের চাপের সমান হলে হ্রদের গভীরতা কত? আচ্ছা, হ্রদের গভীরতা কত আমার কাছে জানতে চাইছে। এইচ মিটার উচ্চতার পানির স্তম্ভের সমান হলে হ্রদের গভীরতা কত? আমি একটা জিনিস বলি, এই টাইপের প্রশ্নগুলোর জন্য আমরা একটু শর্টকাট ভেবে রাখতে পারি, কারণ এটা আমার অনেক অনেক আসে। সো আমরা একটু শর্টকাটটা ভেবে রাখতে পারি। ধরো আমার এইখানে একটা বুদবুদ ছিল, এটা উপরে আসার ফলে ধরো এখানে আয়তন হচ্ছে তার ভি, হ্যাঁ, ভি1 ইকুয়ালস টু, এটাকে আমি ভি ধরলাম, আর এখানে যে আয়তনটা পাবো আমরা এটাকে ভি2 কনসিডার করলাম। এটা হচ্ছে এন ভি, মানে এন গুণ হয়েছে, 2 গুণ 3 গুণ 4 গুণ এন এর মান হচ্ছে ওইটা। ওকে, এই এখানকার চাপ হচ্ছে, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে পি2, পি2র মান তো আমরা কিছু না বললে 10⁵ ধরবো, আর নয়তো যেটা থাকবে এটা নিয়ে কাজ করব। আর এই পর্যন্ত এই যে এখানে তরলটা আছে, এই তরলের গভীরতা যদি এইচ হয়, তাহলে এখানকার চাপ হচ্ছে এইচ রো জি। হ্যাঁ, এই পানির চাপ, পানি বা যে তরলটাই আছে, ঠিক আছে, হ্রদে তো সাধারণত আমরা বেশিরভাগ এগুলো পানি দিয়েই কাজ করব, তো পানির চাপ এইচ রোজি, চাইলে অন্য কিছু দিয়েও হয়তো দিতে পারে। তাহলে এইচ রোজি, তাহলে নিচে টোটাল চাপ কত হইলো? নিচে টোটাল চাপ হচ্ছে দেখো পানির চাপ প্লাস বাতাসের চাপ, তাহলে P1 সমান হচ্ছে P2 প্লাস এইচ রো জি। আমি এই পর্যন্ত ডাটাগুলো আবার একটু দেখাই দিচ্ছি। আমার নিচে বস্তুটার আয়তন ছিল হচ্ছে ভি, উপরে উঠায় আয়তন হয়েছে কি এন গুণ বাড়ছে, তাহলে এন ইন্টু ভি। উপরে শুধু বাতাসের চাপ, বাতাসের চাপ P2, আর নিচে হচ্ছে বাতাসের চাপ প্লাস পানির চাপ, বাতাসের চাপ হচ্ছে P2 আর পানির চাপ হচ্ছে এইচ রো জি, কারণ নিচে দুইটা জিনিসই চাপ দিতেছে। তাহলে আমরা ফর্মুলা জানি P1 V1 সমান হচ্ছে P2 V2। তাহলে P1 হচ্ছে আমার P2 প্লাস এইচ রো জি, V1 হচ্ছে V, আর P2 তো P2 আর V2 হচ্ছে আমার N ইন্টু V। তাহলে উভয় পক্ষে আমি VV বাদ দিয়া দিই, আমি এটাকে একটু এদিকে না কাজ করি। তাহলে আমরা যেটা পাচ্ছি এইচ রো জি প্লাস P2 ইকুয়াল N ইন্টু P2, অর এইচ রো জি ইকুয়াল হচ্ছে N P2 মাইনাস P2, অর এইচ ইকুয়াল আমরা যেটা পাচ্ছি এখান থেকে P2 কমন নিলে
n-1 ইন্টু P2 ডিভাইডেড বাই রো জি। সো এটাকে আমরা আরও অনেক শর্ট করে নিয়ে আসতে পারি চাইলে, যে আমার P2 এর মান, রো এর মান, জি এর মান, এগুলো তো আমাদের মুখস্থই। জি এর মান 9.8, রো এর মান 1000। সো এতটুকু ফরম্যাট রাখলেও হয়। হ্যাঁ, এটা আমরা প্রয়োজন অনুযায়ী সবগুলা মান বসাই নিব, ঠিক আছে। জাস্ট এইচ ইকুয়াল, যখনই এই টাইপের আমার কোনো প্রশ্ন করবে যে উপরে আসায়, হ্যাঁ, বুদবুদের আয়তন কি হয়েছে, 2 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এইচ ইকুয়াল টু n-1 ইন্টু P2 বাই রো জি। এবং এটাকে চাইলে আরও শর্ট করে আনতে পারি কীভাবে, P2 মান তো স্ট্যান্ডার্ড মান আমাদের মুখস্থ, যে বায়ুর স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 10⁵, রো এর মান 1000, জি এর মান 9.8, তাহলে ওই পুরো জিনিসটাকেও আমরা মুখস্থ করে রাখতে পারি, জাস্ট n-1 করলেই হবে ওই ভ্যালুটা। সো আমরা অত শর্টকাটে না যায়, এতটুকু রাখতে পারি। এতটুকুর জন্য আমার এই ম্যাথটার জন্য অ্যাটলিস্ট এতটুকুই আমার লাগবে। তো এই ম্যাথটাই কি বলছে, যে এখানে বলছে n এর মান হচ্ছে 8। এই প্রশ্নে বলছে n এর মান 8, তাহলে h ইকুয়াল 8-1, নিচে হচ্ছে রো এর মান, জি এর মান আমরা বসাই দিব, রো জি। এখানে P2 বলছে বায়ুর চাপ, উপরে এই যে P2 হচ্ছে আমার কি বায়ুর চাপ, বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে। এই P2 সমান আমার এখানে কি বলছে, বায়ুমণ্ডলের চাপ হচ্ছে h মিটার উচ্চতার পানির স্তম্ভের চাপের সমান, h মিটার উচ্চতার, মানে P2 সমান h গভীরতার পানির চাপের সমান, তাহলে এটা কি হবে h রো জি, P2 র মান, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে শুধু আমরা P2 জায়গায় কি বসাইতে পারি, h রো জি। তাহলে আমার রো জি কাটা থাকবে হলো h, 8-1 হচ্ছে 7, তাহলে 7h। তাহলে এই ছোট হাতের h এর ভ্যালু হচ্ছে 7 ইন্টু বড় হাতের h, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, হ্রদের গভীরতা হবে 7h। তাপমাত্রা স্থির থাকলে আয়তন v ও চাপ p এর মধ্যে সম্পর্ক নিচের কোনটি, আচ্ছা, সম্পর্ক নিচের কোন লেখচিত্র প্রকাশ করে। তাপমাত্রা স্থির থাকলে, আমার তাপমাত্রা স্থির, ঠিক আছে, তার মানে বয়েলের সূত্রে যে গ্রাফগুলো আমরা শিখছিলাম, হ্যাঁ, বি ভার্সেস পি বা পিবি ভার্সেস বি, এই গ্রাফগুলো। সো আমরা কি শিখছিলাম, যে আমরা যদি বয়েলের সূত্রে যে পি ভার্সেস বি এর যদি গ্রাফ আঁকি বা বি ভার্সেস পি এর যদি গ্রাফ আঁকি, তখন গ্রাফটা এরকম হয়, হ্যাঁ, কারণ বি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে আমার ব্যস্তানুপাতিক, পি যত ছোট ভি তত বড়, ঠিক আছে। পি ছোট হইলে, যে দেখো পি ছোট, আমার ভি এর মান কি হইতেছে, বড় হইতেছে, পি এর মান আরেকটু বাড়াইলে দেখবো যে ভি এর মান ছোট হইতেছে, মানে একটা বাড়লে অন্যটা কমে, ঠিক আছে, এভাবে সম্পর্ক তাদের ভিতরে। তাহলে এই গ্রাফটা এরকম পাওয়া যায়। আমার এই সমীকরণে, এটা বয়েলের সূত্রে আমরা কি জানতাম, যে পিবি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ পি আর বি এর গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। সো আমার পি এর মান যাই হোক না কেন বা বি এর মান যাই হোক না কেন, আমি যদি পিবি ভার্সেস পি বা পিবি ভার্সেস বি এর গ্রাফ আঁকি, আমি ধরো পি এর মান পাইলাম এদিকে 1 একক, পিবির মান পাইলাম 3 একক, আবার পি এর মান যদি পাই 2 একক, পিবির মান তখনও 3 এককই থাকবে, কারণ এটা তো কনস্ট্যান্ট, এটার মান 3 মানে 3, এটার মান ফিক্সড। তাহলে পিবি ভার্সেস পি এর গ্রাফটা পাবো এরকম। আর বি ভার্সেস 1/p এর যদি আমি গ্রাফ আঁকি, বি ভার্সেস 1/p, দেখো বি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে বি সমানুপাতিক 1/p অর বি ইকুয়ালস টু কে ইন্টু 1/p। আমি বি কে নিছি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই ইকুয়াল টু কে, 1/p কে নিছি এক্স অক্ষ বরাবর, ওয়াই ইকুয়াল টু কে এক্স। আমরা জানি ওয়াই ইকুয়াল টু mx আকারের রেখাগুলো, সমীকরণটা কি প্রকাশ করে, মূলবিন্দুগামী সরল রেখাকে। তাহলে বি ভার্সেস 1/p গ্রাফ আঁকলে আমরা মূলবিন্দুগামী সরল রেখা পাবো। তাহলে দেখো আমার এই যে এই গ্রাফটা হচ্ছে 1 নম্বর অপশন আছে, তাহলে এটা কারেক্ট। এই যে গ্রাফটা এটা হচ্ছে 3 নম্বরে আছে, তাহলে এটাও কারেক্ট। আর এই গ্রাফটা 2 নম্বরে আছে, তাহলে এটাও কারেক্ট। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে, অর্থাৎ বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা এই তিনটা গ্রাফই জানি সঠিক। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, 1, 2 ও 3। তোমরা এরকম গ্রাফ দেখলে সবসময় কারেক্ট এরকম নিয়ে নিবা না, দেখবা যে কি ভার্সেস কিসের গ্রাফ আঁকছে। এটা বি ভার্সেস পি হইলে এরকম হবে, বি ভার্সেস 1/p হইলে এটা মূলবিন্দুগামী হবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে এই গ্রাফটার ভিতরে এই ডাটাগুলো দিয়ে দেয়। সো একটু খেয়াল করে এই উত্তরটা করবা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন ও তাপমাত্রার সম্পর্ক কি? আমরা জানি পিবি ইকুয়ালস টু হচ্ছে এনআরটি, ঠিক আছে। তাহলে এটা 2 নম্বর অপশন আছে, এটা কারেক্ট। এন এর ভ্যালু যদি 1 হয় 1 মোল গ্যাসের জন্য, তাহলে পিবি ইকুয়ালস টু হবে আরটি, এটা আছে 3 নম্বর অপশনে, এটাও কারেক্ট। আবার 1 মোল গ্যাস না নিয়ে যদি একটা অণু বা পরমাণুর কথা চিন্তা করা হয়, তখন আমরা হচ্ছে আর এর পরিবর্তে কে ইউজ করি, হ্যাঁ, কে হচ্ছে R/N, অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। 1 মোলের জন্য না, আমরা একটা অণু বা পরমাণুর ক্ষেত্রে, মানে একটা কণার ক্ষেত্রে যখন চিন্তা করি, তাহলে পিবি ইকুয়াল টু হবে কেটি, এটা আছে 1 নম্বর অপশনে, তাহলে এইটাও কারেক্ট। উত্তর হচ্ছে 1, 2 ও 3। 3টি বিবৃতি দেওয়া হলো। চাপ স্থির থাকলে আয়তন ও তাপমাত্রা সম্পর্ক চার্লসের সূত্র থেকে পাওয়া যায়। হ্যাঁ, চাপ স্থির থাকলে আমরা জানি ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে আমার চার্লসের সূত্র, এটা সঠিক। পরম শূন্য তাপমাত্রা কেলভিন স্কেলে হচ্ছে 0 কেলভিন, ওকে, হ্যাঁ, পরম শূন্য তাপমাত্রা কেলভিন স্কেলে হচ্ছে 0 কেলভিন, আর সেলসিয়াস হচ্ছে -273.16 ডিগ্রি সেলসিয়াস।
প্রমাণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ প্রমাণ তাপমাত্রা সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন। তো আমার উত্তর তিনোটাই কারেক্ট, ঠিক আছে। তাহলে উত্তর হবে 1, 2 ও 3। উদ্দীপকটি নিচের কোন সূত্রকে সমর্থন করে? আচ্ছা আমার এখানে উদ্দীপকটা মিসিং আছে। ওকে, 19 নম্বর প্রশ্নে আসলে উদ্দীপক দেওয়া নাই, সো এটা আমরা 19 আর 20-এর জন্য একটা উদ্দীপক হওয়ার কথা ছিল। সো এটা মেইন বইয়েও দেওয়া নাই, আমি চেক করে দেখলাম যে বইয়ে নাই। সো আমাদের এইটার উত্তরটা আমরা করতে পারতেছি না, আমরা পরের থেকে চলে যাবো 21 নম্বর প্রশ্নে। উপরের লেখচিত্রে নির্দিষ্ট পরিমাণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিবি বনাম পি লেখচিত্র দেখানো হয়েছে। আচ্ছা পিবি ভার্সেস পি এর যে গ্রাফ, এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি, এরকম একটা গ্রাফ যে পিবি ভার্সেস পি। তা আমরা জানি এই গ্রাফটা কিসের হয়, বয়েলের সূত্রের হয়, ঠিক না? সো বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, যে বয়েলের সূত্র থেকে জানি আমার ভি সমানুপাতিক 1/p অর ভি ইকুয়ালস টু কে ইন্টু 1/p অর পিবি ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, অর্থাৎ আমার পি এর মান যাই হোক না কেন, ধরো পি এর মান হইলো 1, পিবির মান হইলো হচ্ছে আমার যেমন এখানে হচ্ছে কি, এখানে পিবির মান ওরা 200 নিয়ে কাজ করতে, 200। হ্যাঁ, পি এর মান 2 হইলেও পিবির মান হবে 200, এবং পি এর মান যদি আমার 3 হয় তখনও পিবির মান হবে 200, কারণ পিবি হচ্ছে আমরা কি দেখতেছি, বয়েলের সূত্র অনুসারে কনস্ট্যান্ট। পি এর মান যাই হোক না কেন, পিবির মান ফার্স্টে আমি যে ভ্যালুটা পাইছি, মানে যেই একটা ভ্যালু পাইছি, যে কনস্ট্যান্ট ভ্যালুটা পাইছি, এটাই সবসময় থাকবে। তাহলে দেখো পি এর মান 1, পিবির মান হচ্ছে 200, পি এর মান 2, এই যে পি এর মান 2, এদিক থেকে এদিকে 2 আসলাম, এদিকে আসলাম 200 একক, ঠিক আছে। তাহলে আমার সবসময় কী পাবো, এখানে যদি 3 নিতাম তাহলেও এখানে 200 পাইতাম, তাহলে আমার একটা কনস্ট্যান্ট গ্রাফ পাবো। এই জিনিসটা পাওয়া যায় হচ্ছে বয়েলের সূত্র থেকে। তাহলে এই যে গ্রাফটা দিছে এটা আমার বয়েলের সূত্রকে সমর্থন করে। ওকে, 22 নং প্রশ্নে বলছে এ ও বি বিন্দুতে গ্যাসের আয়তনের অনুপাত কত? এ বিন্দু আর বি বিন্দুতে আয়তনের অনুপাত জানতে চাইছে, এ বিন্দুতে আর বি বিন্দুতে। আচ্ছা এখানে আমার কাছে এই যে ভ্যালুগুলো, এই যে 200, এটা কার ভ্যালু, পিবির ভ্যালু। হ্যাঁ, আর পি এর ভ্যালু কত, 1। তাহলে আমি ভি ইকুয়ালস টু কী বলতে পারি, যে পিবি বাই পি। এখানে পিবির মান 200, তাহলে 200/1, তাহলে হচ্ছে 200। আর এইখানে যদি একইভাবে ভি বের করি, আবারও পিবি বাই পি, ঠিক আছে। তাহলে এখানে পিবির মান কত, এখানেও পিবির মান 200, কিন্তু এখানে পি এর মান কত, এই যে দেখো পি এর মান হচ্ছে কত, 2। কারণ এই বরাবরের ভ্যালুগুলো, এগুলো হচ্ছে পি এর ভ্যালু, এটা পি এর ভ্যালু, এটা পি এর ভ্যালু, এটা পিবির ভ্যালু, পিবির ভ্যালু অলওয়েজ 200 200 200। সো এখন আমরা এখানে যেটা পাইতেছি 200/2, দ্যাট ইজ হচ্ছে 100। সো আমি যদি বলি এ বিন্দুতে বি হচ্ছে 200 আর বি বিন্দুতে বি বিন্দুতে বি এর মান হচ্ছে 100, এটা হচ্ছে ভি বি, এটা হচ্ছে ভি এ। এ বিন্দুতে আয়তনের মান, বি বিন্দুতে আয়তনের মান। এখন আমরা বলছি এ ও বি বিন্দুতে গ্যাসের আয়তনের অনুপাত কত? তাহলে 200:100, আমি এটাকে 100 দিয়ে ভাগ করলে পাবো 2:1। তাহলে এ ও বি বিন্দুতে গ্যাসের আয়তনের অনুপাত হচ্ছে 2:1। এটাকে আমি অন্যভাবেও ভাবতে পারতাম। দেখো আমি জানি চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে চাপের অনুপাত, এ আর বি বিন্দুতে চাপের অনুপাত আমি পাইতেছি 1:2, তাহলে আয়তনের অনুপাত হয়তো তার উল্টা, ব্যস্তানুপাতিক যেহেতু 2:1। এইভাবেও আমি শর্টে ভাবতে পারতাম, কারণ আমরা জানি তাপমাত্রা স্থির থাকলে স্থির তাপমাত্রায় চাপের সাথে আয়তনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এ বিন্দু বি বিন্দুতে চাপের অনুপাত 1:2, তাহলে আয়তনের অনুপাত হবে 2:1, তার উল্টাটা ব্যস্তানুপাতিক। ওকে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো, আয়তনকে দ্বিগুণ করছে। ওকে, নিচের উদ্দীপকটি নিচের কোন সূত্রকে সমর্থন করে? চাপ স্থির, আয়তন আর তাপমাত্রার সম্পর্ক হচ্ছে ভি সমানুপাতিক টি, যখন পি স্থির। আমরা জানি এই সূত্রটা হচ্ছে চার্লসের সূত্র। ওকে, তাহলে অপশন নাম্বার খ, এটা হচ্ছে চার্লসের সূত্র। গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? আমার এখানে T1 দেওয়া আছে 30 ডিগ্রি, মানে হচ্ছে 273 যোগ 30, তাহলে হবে হচ্ছে 303 কেলভিন। আমার আয়তন কয় গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে, মানে V2 সমান হচ্ছে 2V1। আমার কাছে জানতে চাইছে T2 ইকুয়ালস টু হোয়াট। আমরা জানি V1/T1 সমান কত? V2/T2। তাহলে T2 ইকুয়ালস টু লেখা যায় V2/V1 ইন্টু T1। V2/V1 যদি আমি করি, দেখো এখান থেকে V2/V1 এর মান আমার কত ছিল? V2/V1 ছিল 2, কারণ আমার আয়তন দ্বিগুণ করছে। তাহলে 2 ইন্টু T1 এর মান হচ্ছে 303, দ্যাট ইজ 606 কেলভিন। 606 কেলভিন। আমার কেলভিনে উত্তরগুলো নাই, আছে সেলসিয়াসে। তাহলে আবার 273 বিয়োগ করে দাও, সেলসিয়াসে চলে আসবে 333 ডিগ্রি সেলসিয়াস আছে, দ্যাট ইজ অপশন নাম্বার খ। পিবি/টি ধ্রুবক, এই সূত্রটি সত্য যখন আমার হচ্ছে পি ভি টি সবাই কি
পরিবর্তনশীল, যখন সবাই পরিবর্তনশীল সেক্ষেত্রে এটা শর্ত। প্রথম অপশনে বলছে সমষ্ণ পরিবর্তন হয় না, উষ্ণতার যদি মানে সমষ্ণ পরিবর্তন তাহলে টি এর মান স্থির থাকে, তাহলে টি যদি পরিবর্তনশীল না হয় তাহলে হচ্ছে এখানে টি থাকতো না, ঠিক আছে। তাহলে টি স্থির থাকলে এটা থাকতো, হ্যাঁ আমার কি হবে না, থাকবে না, টি এর মান স্থির, তাহলে এটার আমার প্রয়োজন ছিল না, তখন হচ্ছে পিবি ইকুয়ালস টু ধ্রুবক হইতো টি স্থির হইলে, তখন পিবি বাই টি হইতো না, তাহলে এই কথাটা সঠিক নাই। আর রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে না, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমার গামার সূত্র হবে, এখানে গামা আসবে, রুদ্ধতাপীয় যে পরিবর্তন হয় সেক্ষেত্রে আমার গামা লাগবে। সো এটাও সত্য না। এ ও বি উভয় সঠিক না, এ ও বি কোনোটাই সঠিক না। ওকে, তাহলে গ নাম্বার অপশনও বাদ। তাহলে রইল আমার কাছে 4 নাম্বার অপশন, যে উপরের কোনোটাই সত্য নয়, এইটা সঠিক, যে একটাও সত্য না, সবগুলাই ভুল তথ্য। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো গ্যাসের চাপ এত প্যাসকেল হলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ কত? আমার এখানে আয়তন নিয়ে কথা বলে নাই, তাহলে আমরা জানি চাপ আর তাপমাত্রার সম্পর্ক P1/T1 সমান হচ্ছে P2/T2। আমার কাছে চাপ জানতে চাইছে, P2 ইকুয়ালস টু ওয়াট, তাহলে P2 ইকুয়ালস টু হবে P1/T1 ইন্টু T2। জাস্ট আমরা সিম্পলি এখানে মান বসাই দিই, P1 এর মান হচ্ছে 3 × 10⁵ প্যাসকেল, আর এখানে যেহেতু বড় হাতের টি, তাহলে তাপমাত্রাগুলো অবশ্যই কেলভিন এককে। এখানে T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273, আর T2 হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, 60 যোগ 273 করলে আমার কত আসে, 333, ঠিক আছে। তাহলে এখন এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশনটা করে নিবা, উত্তরটা খুব সম্ভবত খ নাম্বারটাই আসবে। ওকে, ক্যালকুলেশন করে দেখো, যা আসে সেটাই উত্তর। টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না বায়ুর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ করা হয়েছে, ঠিক আছে, উভয় দ্বিগুণ হয়। চূড়ান্ত তাপমাত্রা কত? আমার কাছে জানতে চাইছে। আমরা জানি P1 V1/T1 সমান হচ্ছে P2 V2/T2। ওকে, সো P1 V1/T1 হচ্ছে T, আর P2 হচ্ছে 2P1, B2 হচ্ছে 2V1 ডিভাইডেড বাই T2, মানে সব ডাবল করছি। সো P1 V1 কাটা 2 দুগুণে 4, তাহলে আমরা T2 ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 4T, 4 গুণ। সো এটা আমি এত ক্যালকুলেশন না করলেও আমি পারতাম, কারণ জানি আমি টি এর সাথে চাপ এবং আয়তন উভয়ের সমানুপাতিক সম্পর্ক। আমি যেহেতু এই দুটোটাকে দ্বিগুণ করছি, তাহলে তাপমাত্রা 2 দুগুণে 4 গুণ হয়ে যাবে। তাপমাত্রা ছিল টি, হয়ে যেত হচ্ছে 4T। এটা আমরা এমনিতেও ক্যালকুলেশন করে ফেলতে পারতাম। আমরা চলে যাব পরের প্রশ্নে। একটি নির্দিষ্ট ভরের শুষ্ক বায়ুর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন 100 সিসি। যদি উক্ত শুষ্ক বায়ুকে স্থির চাপে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয়, তবে আয়তন কত? যেহেতু চাপ স্থির, চাপ আসবে না আমার সূত্রে, চাপ স্থির, তাহলে আমি VRT এর সূত্র জানি হচ্ছে V1/T1 সমান হচ্ছে V2/T2। আমার কাছে V2 বের করতে বলছে, V2 হবে T2/T1 ইন্টু V1। ওকে, তাহলে T2 মান কত? T2 হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস মানে কত? আমার এখানে যেহেতু বড় হাতের টি, অবশ্যই কেলভিন এককে কাজ করতে হবে, তাহলে হচ্ছে আমার 223। T1 কত? 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 এর সাথে, সরি এটা হচ্ছে 323 হবে, 323, 323। আর এখানে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 এর সাথে 20 যোগ করলে 293 ইন্টু V1 এর মান হচ্ছে 100। সো আমরা পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা হয়তো 110 সিসি চলে আসবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 কিলো প্যাসকেল চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 0.25 মিটার কিউব। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন 0.5 মিটার কিউব হলে গ্যাসটির চাপ কত? আমার কাছে কি দেওয়া আছে? T1, এই যে T1 দেওয়া আছে, T1 আমি কেলভিনে নিয়ে যাই 293। আমার কাছে দেওয়া আছে এই যে এটা হচ্ছে P1, একটু নিচে নামাই নেই, এটা হচ্ছে আমার P1, আর এটা হচ্ছে V1, এটা হচ্ছে আমার T2 কত? T2, আচ্ছা T1 আর T2 তো সেম, তাহলে আমার T2 নিয়ে আসলে T1 T2 স্থির, সো T1 T2 নিয়ে কাজ করার দরকার নাই, দুটোই 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে P আর V নিয়ে কাজ করলে হবে। উক্ত গ্যাসের আয়তন হচ্ছে V2 দেওয়া আছে, P2 ওয়াট। সো আমরা জানি P আর V এর সূত্র হচ্ছে P1 V1 সমান হচ্ছে P2 V2। সো আমার V2 সমান কত হবে? এখানে P2 সমান কত হবে? P2 সমান হচ্ছে V1/V2 ইন্টু P1। সো V1/V2 আমার কত হয়েছে? V1 এর মান হচ্ছে 0.25, আর V2 এর মান হচ্ছে 0.5 ইন্টু চাপের মান হচ্ছে 80 কিলো প্যাসকেল, 80 কিলো প্যাসকেল। তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 2 দিয়ে 80কে কাটলে হচ্ছে 40, উত্তর হচ্ছে 40 কিলো প্যাসকেল। ওকে,
সো আমি ক্যালকুলেশন করে এটা পাইছি। আর শর্টে যদি করতে যাই, একটা জিনিস খেয়াল করো, এখানে তাপমাত্রা দুইটা সমান ছিল। হ্যাঁ, তাপমাত্রা দুইটা সমান, তাহলে এটা হচ্ছে একটা স্থির তাপমাত্রায়। আমরা জানি ভিআরপি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ভিআরপি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। উল্টা সম্পর্ক, এখানে আয়তন আমার দ্বিগুণ হয়েছে, আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক বা উল্টা। আমার আয়তন 0.25 থেকে 0.5 হয়েছে, আয়তন ডাবল হয়েছে, তাহলে চাপ ব্যস্তানুপাতিক যেহেতু সম্পর্ক অর্ধেক হয়ে যাবে। আয়তন ডাবল হয়েছে, চাপ অর্ধেক হয়ে যাবে, তাহলে চাপ ছিল 80 হয়ে যাবে 40। এটাই একদম শর্টে যদি এইভাবে ভাবতে পারলে তো সহজ, আর নয়তো হচ্ছে আমরা এইভাবে ক্যালকুলেশন করেও নিয়ে আসতে পারবো। একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় এত সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে। পানির উপরিতলে বুদবুদের আয়তন 4 সেন্টিমিটার কিউব হয়, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই। যদি বায়ুমণ্ডলের চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, তবে হ্রদের গভীরতা কত? যদি বায়ুমণ্ডলের চাপ 10 মিটার পানির চাপের সমান হয়, তবে হ্রদের গভীরতা কত? ঠিক এই টাইপেরই একটা আমরা প্রবলেম আগে সলভ করছিলাম, এবং ওই প্রবলেমে কিন্তু আমি ডিটেলসটা দেখাই দিছি। আমি একটু প্রবলেমটা দেখাই আসি যে এটা কত নাম্বার প্রবলেম ছিল আমাদের। এরকমই একটা প্রবলেম ছিল, এই যে আমাদের এটা মনে হয় 15 নাম্বার প্রবলেমটা। এখানে আমি একদম সূত্রটা সহ ভাঙায় দেখাইছি। আমাদের সূত্রটা হবে এইটা, যে আমার যদি নিচের থেকে উপরে এইচ গভীরতার একটা হ্রদ আছে, উপরে যাওয়ার ফলে বায়ুবুদবুদের আয়তন যদি n গুণ হয় এবং তাপমাত্রার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এইচ এর সূত্র H=n-1 × P2/ρg। সো আমি এখন আর এইটার প্রতিপাদন দেখাচ্ছি না, ডাইরেক্ট এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। H=n-1 × P2/ρg। H হচ্ছে আমার n-1 × P2/ρg। এখন কোনটা কি এটা আমি একটু বলে দেই। এখানে n হচ্ছে আমার আয়তন কয় গুণ হয়েছে, নিচে ছিল 2 সেন্টিমিটার কিউব, উপরে আসার ফলে হয়েছে 4 সেন্টিমিটার কিউব, তাহলে ডাবল হয়েছে, তাহলে এখানে n এর মান হচ্ছে 2, তাহলে 2 - 1। নিচে হচ্ছে রো হচ্ছে পানির ঘনত্ব, জি হচ্ছে ওই স্থানের অভিকর্ষীয় তাপমাত্রা, P2 হচ্ছে বায়ুর চাপ। কি বায়ুর চাপ? এখানে বায়ুর চাপ বলছে 10 মিটার পানির চাপের সমান, 10 মিটার পানির চাপের সমান। তাহলে আমরা জানি তরলের চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে H ρg, এখানে H হচ্ছে 10 মিটার পানির চাপ, তাহলে 10 × পানির ঘনত্ব × জি। তাহলে এখানে P2 পরিবর্তে আমি বসাইতে পারবো 10 ρg, তাহলে ρg কাটা, 2 - 1 হচ্ছে 1, 1 × 10 হচ্ছে 10, উত্তর হচ্ছে 10 মিটার। তাহলে উত্তর হচ্ছে কি, হ্রদের গভীরতা হচ্ছে 10 মিটার, দ্যাট ইজ অপশন নাম্বার ক। পিস্টন সিলিন্ডারের ভেতর আবদ্ধ স্বাভাবিক তাপমাত্রা ও চাপের গ্যাস সংকুচিত করে এর আয়তন অর্ধেক করা হলো, আয়তন অর্ধেক করা হয়েছে। যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তবে চূড়ান্ত চাপ কত হবে? চাপ কত হবে সেটা আমার কাছে জানতে চাইছে, যে চাপের মান কত হবে। আচ্ছা, তো এখন আয়তন, তাপমাত্রা স্থির, আমরা জানি আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আয়তন যদি অর্ধেক করা হয়, চাপ ডাবল হবে, চাপ বাইরে যাবে, ঠিক আছে। আয়তন অর্ধেক করলে চাপ কি হবে? আমার বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে আয়তন অর্ধেক করছে, চাপ ডাবল হবে। আমি আবারও বলতেছি, স্থির তাপমাত্রায় তাপমাত্রা যদি অপরিবর্তিত বা স্থির থাকে, তাহলে ভি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে বি যেহেতু অর্ধেক করছে, তাহলে চাপ দ্বিগুণ হবে। আমরা জানি স্বাভাবিক চাপ হচ্ছে 1.01325 × 10⁵ প্যাসকেল, তাহলে এটাকে ডাবল করলে হবে 2.02645 হবে, 2.0265 × 10⁵ প্যাসকেল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, চাপ ডাবল হবে। আয়তন অর্ধেক করলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপ দ্বিগুণ হয়ে যাবে। বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসের চাপ পি এবং আয়তন ভি হলে নিচের কোনটি সঠিক? ওকে, এগুলো আমরা আগের অনেকগুলো প্রবলেমে অলরেডি সলভ করছি। তারপর আমি বলে দিচ্ছি যে পি ভার্সেস বি এর গ্রাফগুলো এরকম হয়। যদি আমি পি ভার্সেস ভি গ্রাফ নেই, তাহলে গ্রাফটা হবে এরকম। পিবি ভার্সেস বি বা পি গ্রাফ নিলে গ্রাফটা হবে এরকম, আর ভি ভার্সেস 1/p গ্রাফটা হবে এরকম। অথবা আমি বলতে পারি এইটাও বি ভার্সেস 1/p, আর পি ভার্সেস 1/bও যদি বলি, গ্রাফটা হবে এরকম, মূলবিন্দুগামী। ওকে, সো এই গ্রাফগুলো আমাদের মনে রাখতে হবে। সো আমার এই অপশনের সাথে মিলে দেখো, এই ক নাম্বারটা দেখলে মনে হয় যে এগুলোর সাথে ম্যাচ হয়, কিন্তু না। এখানে দেখো, আমার গ্রাফটা নিতে হয় বি ভার্সেস 1/p এর, বা পি ভার্সেস 1/b এর, 1/b বা 1/p। সো এখানে শুধু পি আছে, তাহলে এটা ম্যাচ করে না, ঠিক আছে। ওকে, এটাও কিন্তু একই রকম, এটা ম্যাচ করে না। পিবি ভার্সেস পি এর গ্রাফটা হবে এরকম, বাট এখানে পিবি ভার্সেস পি এটা নিয়েছে, তাহলে এটাও ভুল। ওকে, এবার বি ভার্সেস পি এর গ্রাফটা শুধু মিলতেছে, যে পি ভার্সেস বি নাও আর বি ভার্সেস পি নাও, গ্রাফটা এরকম হবে, কারণ এদের ভিতরে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার খ।
27°C তাপমাত্রায় 300 ml পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে চাপ পরিবর্তন করে নাই, চাপ স্থির। তাহলে আমরা জানি ভি সাথে টি এর সূত্র হচ্ছে V1/T1 সমান হচ্ছে V2/T2। আমাকে বলছে আশা হলে এর আয়তন কত হবে, আয়তন কত জানতে চাইছে আমার কাছে। তাহলে আমরা V2 সমান বের করতে পারি T2/T1 ইন্টু V1। T2 মান কত, দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে আমার বলছে 7°C, মানে 7 + 273, তাহলে হচ্ছে 280। আর প্রথমে ছিল 227°C, তার মানে 300। আমার আয়তন হচ্ছে 300 ml। 300 কাটা, উত্তর হচ্ছে 280 ml। দ্যাট ইজ অপশন নাম্বার ক। বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে কখন, দুইটা কন্ডিশনের, ঠিক আছে। বাস্তব গ্যাস যখন আদর্শ গ্যাস হয় তখন বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, সবার সূত্রই মানে। এইটার কন্ডিশনটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় আর নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রায় প্লাস নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো তখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, এগুলোর আয়তন অনেক বৃদ্ধি পায়। তখন হচ্ছে আমরা কি করে, এরা বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, সব মানে। সো আমার 4 নাম্বার অপশনটা এটার সাথে ম্যাচ করে, যে খুব উচ্চ তাপমাত্রায়, ঠিক আছে। নিম্ন চাপের কথা কোথাও বলে নাই, সো ওইটা বললে ওইটাও কারেক্ট অপশন হইতো, দুটোটাই কারেক্ট। টাইপ খ এর প্রশ্নে আমরা চলে আসছি। আদর্শ গ্যাসের চাপ পি এবং মূল গড় বর্গবেগ সি এর ভিতরে সম্পর্ক কোনটা আমার কাছে জানতে চাইছে। আমরা জানি সি ইকুয়ালস টু হচ্ছে √3p/ρ। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার ক। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত? গ্যাসের গতিশক্তি হচ্ছে তার পরম তাপমাত্রার সমানুপাতিক। গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা যদি 0 হয় তাহলে গতিশক্তি কত হবে? 0। কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রার মূল গড় বর্গবেগ, আমরা জানি মূল গড় বর্গবেগ সি ইকুয়াল √3r/t/m। 3r/m এগুলা কনস্ট্যান্ট, এগুলা বাদ দিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি যে সি সমানুপাতিক √t। তাহলে সি হচ্ছে টি এর পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। অপশন নাম্বার 3, বর্গমূলের সমানুপাতিক। টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অণুর গড় গতিশক্তি কত? একটি অণুর গড় গতিশক্তি হচ্ছে F/2 কেটি। একটি অণুর গড় গতিশক্তি F/2 কেটি। এখানে F হচ্ছে স্বাধীনতার মাত্রা। তো এখানে আমরা যদি এক পরমাণু গ্যাস চিন্তা করি তাহলে উত্তর হচ্ছে 3/2 কেটি। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বড় হাতের টি থেকে 2t করা হইলে, মানে তাপমাত্রা দ্বিগুণ করা হইলে কোন রাশিটা দ্বিগুণ হবে? ওকে, অণুগুলোর গড় বর্গবেগের বর্গমূল, মানে মূল গড় বর্গবেগ কিনা সেটা জানতে চাইছি। আমরা জানি মূল গড় বর্গবেগ হচ্ছে √3r/t/m। তাহলে মূল গড় বর্গবেগ হচ্ছে টি এর বর্গমূলের সমানুপাতিক, টি এর সাথে বর্গমূলের সমানুপাতিক। তাহলে টিকে ডাবল করা হয়েছে, তাহলে এটা হবে √2 গুণ, দ্বিগুণ হবে না। একইভাবে অণুগুলোর গড়বেগের সূত্র হচ্ছে 8r/t/m। তার মানে এইটাও হচ্ছে √t এর সমানুপাতিক। অণুগুলোর গড়বেগও কি পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। পরম তাপমাত্রাকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এটা হবে কি √2 গুণ। অণুগুলোর গড় বর্গবেগ সি হচ্ছে 3r/t/m। তাহলে সি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে টি পরম তাপমাত্রাকে দ্বিগুণ করা হয়েছে, গড় বর্গবেগও দ্বিগুণ হবে। তাহলে এই উত্তরটা হচ্ছে আমার সঠিক। আদর্শ গ্যাসের ক্ষেত্রে শক্তি ই বনাম পরম তাপমাত্রা টি এর লেখচিত্র কোনটি? আমরা জানি ই সমানুপাতিক টি, গ্যাসের গতিশক্তি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে ই ইকুয়ালস টু হচ্ছে কেটি। আর আমরা এটাকে কম্পেয়ার করতে পারি, ইকে যদি ওয়াই অক্ষ আর টিকে যদি এক্স অক্ষ বরাবর নেই, ওয়াই ইকুয়াল টু mx এর সাথে তুলনা করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরল রেখা। এখানে এইটা একটাই অপশনেই আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার 3, মূলবিন্দুগামী সরল রেখা। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন অণুর বেগ দ্বিগুণ হবে? তাপমাত্রার সাথে আমরা জানি বেগের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক। তাহলে টি এর মান যদি আমি 4 গুণ করি তাহলে √4, দ্যাট ইজ সি হবে 2 গুণ। তাহলে হচ্ছে 4 গুণ করতে হবে, তাপমাত্রাকে 4 গুণ করলে সি 2 গুণ হবে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত? স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আমরা জানি সূত্র হচ্ছে সি ইকুয়াল টু √3r/t/m। তাহলে √3 ইন্টু আর এর মান হচ্ছে 8.316 ইন্টু 273/m। অক্সিজেনের হচ্ছে 32, তাহলে 32 ইন্টু 10⁻³ এটাকে কেজিতে নিয়ে গেলাম। তাহলে এইটা করলে আমাদের উত্তর চলে আসবে 461 মিটার/সেকেন্ড। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা কোনটি? আমরা জানি পিবি ইকুয়ালস টু হচ্ছে 1/3
এম এন সি স্কোয়ার। পিবি ইকুয়াল টু হচ্ছে 1/3 mnc স্কোয়ার। তাহলে এখানে কোনটা কোনটা হইতে পারে? এখানে আমার ভি এর মান যদি 1 লিটার হয় তাহলে এটা পি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার চাইলে লেখা যাইতে পারে 1 লিটার গ্যাসের জন্য। তো যদিও এখানে কিছু বলে নাই, তারপর এখানে অপশন অনুযায়ী এইটা ছাড়া আমি উত্তরটা নিতে পারতেছি না। তাহলে পি ইকুয়াল টু 1/3 mnc স্কোয়ার। আবার এম ইন্টু এন হচ্ছে টোটাল ভর, এটাকে যদি আমি বি দিয়ে ভাগ করতাম তাহলে পি ইকুয়াল টু 1/3 m/vc স্কোয়ার। আর আমরা জানি m/b হচ্ছে রো ঘনত্ব, তাহলে 1/3 রো সি স্কোয়ার। দ্যাট ইজ অপশন নাম্বার 2 কারেক্ট। পি ইকুয়াল টু 3/2 RT না, এটা হচ্ছে ই ইকুয়াল টু গতিশক্তি ই ইকুয়াল টু 3/2 RT হইতে পারে, এটা হইতে পারে না। সো এটা ভুল আছে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 ও 2। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য অনুসারে একটি গ্যাসের সকল অণু সদৃশ, সব অণু দেখতে একই রকম হবে। গ্যাসের শক্তি বিভব শক্তি না, গ্যাসের শক্তি হচ্ছে তার গতিশক্তি। গ্যাসের শক্তি বলতে আমরা বোঝাই হচ্ছে তার গতিশক্তিকে, গ্যাসের শক্তি হচ্ছে তার গতিশক্তি। তাপমাত্রার সাথে অণুগুলোর বেগ বাড়ে, এটা সঠিক যে তাপমাত্রার সাথে হচ্ছে বেগের সমানুপাতিক সম্পর্ক আছে, ঠিক আছে। তাপমাত্রার সাথে বেগ বৃদ্ধি পায়, তাপমাত্রার সাথে বেগ বৃদ্ধি পায়। এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক সম্পর্কটা। আর গতিশক্তির সাথে হচ্ছে পরম তাপমাত্রা সমানুপাতিক, ই সমানুপাতিক টি, সি সমানুপাতিক √T। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, 1 ও 3 কারেক্ট। একটি অণুর বেগ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড, দুটি অণুর বেগ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড হলে অণুদ্বয়ের গড় বর্গবেগ কত? গড় বর্গবেগ আমার কাছে জানতে চাইছে গড় বর্গবেগ, মানে এগুলোকে বর্গ করি তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, 4 স্কোয়ার হচ্ছে 16। এবার গড় করব, 2 দিয়ে ভাগ করব, বর্গ করলাম আর হচ্ছে এদের গড় করলাম, তাহলে হচ্ছে কত? 20/2 মানে হচ্ছে 10 মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। আমার মূল গড় বর্গবেগ বলে নাই, তাই আমরা বর্গমূলটা করি নাই, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। কোনো আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 273 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসের অণুগুলোর গড় বেগ কতটুকু বৃদ্ধি পাবে? গড় বেগ কতটুকু বৃদ্ধি পাবে সেটা জানতে চাইছে। গড় বেগ কতটুকু বাড়বে? আমি এখানে তাপমাত্রা কিন্তু ডাবল করছি, কারণ এটা হচ্ছে 273 কেলভিন, আর এটা হচ্ছে 273 প্লাস এটা কত হয়? 500। 273-এর সাথে 273 যোগ করলে কেলভিন হয়, এটা 6, 7 4 14 4, 546 কেলভিন। আমি তাপমাত্রাকে দ্বিগুণ করছি। যেহেতু দ্বিগুণ করছি তাহলে অণুগুলোর গড় বেগ কয় গুণ হবে সেটা জানতে চাইছে। গড় বেগ কতটুকু বৃদ্ধি পাবে? তাহলে গড় বেগের সাথে আমার তাপমাত্রা সম্পর্ক হচ্ছে যে সি সমানুপাতিক √T। তাহলে আমি টিকে করছি কি? দ্বিগুণ করছি, তাহলে √2 হচ্ছে 1.4142। আমি এটাকে যদি শতকরা হিসাব করি আমার গড় বেগ হবে হচ্ছে 141.42%। তাহলে এখন কতটুকু বৃদ্ধি পাইছে? 141.42 হয়েছে। বৃদ্ধি পাইছে কতটুকু? আমি 100% বাদ দিয়ে দিই, 100% ছিল, এখন হয়েছে 141.42। তাহলে আমি পাবো হচ্ছে 41.42% বৃদ্ধি পাবে, ঠিক আছে। 41.42% কি হবে? বৃদ্ধি পাবে। উত্তর হচ্ছে অপশন নাম্বার ক, এটা সবচেয়ে কাছাকাছি আছে, তাই এটাকে আমরা উত্তর হিসেবে নিয়ে নিচ্ছি। কোনো গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 200 ডিগ্রি সেলসিয়াস করা হলো, গ্যাসের গড় বেগ কত গুণ হবে? গড় বেগ কত গুণ হবে? তো আমি তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়ায় 200 ডিগ্রি সেলসিয়াস করছি, তাহলে আমার গড় বেগ কত হবে সেটা জানতে চাইছে। আমরা জানি C1/C2 ইকুয়াল টু কত হবে? √T1/T2। তাহলে আমার এখান থেকে বের করতে হবে। আচ্ছা, আমি C1/C2 সমান এটা করি। T1 কত? T1 হচ্ছে আমার 373 আর T2 হচ্ছে 473, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের উত্তরটা কত আসে আমি একটু দেখে নিই। √373 473 উত্তর আসে 0.388। তাহলে আমার C2 সমান হচ্ছে C1 ডিভাইডেড বাই 0.388। সো 1 ভাগ অ্যান্সার করলে আমরা পাচ্ছি 1.126। উত্তরটা আসতেছে 1.126 গুণ। আমি আবার একটু ক্যালকুলেশন করে দেখি। 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373, 200 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 473। আমার C2 আসতেছে হচ্ছে C1/C2 আসতেছে এত, তাহলে হচ্ছে উত্তর আসতেছে 1.126। সো উত্তর হবে এত গুণ, ঠিক আছে। আমার গড় বেগ হবে এত গুণ। তাহলে এটা আছে সবচেয়ে কাছাকাছি আছে অপশন নাম্বার খ, এই জন্য আমরা এটাই নিচ্ছি
যে 1.16 দ্যাট ইজ 1.13। ওকে, আমরা চলে যাই পরের অঙ্কে। প্রশ্ন নাম্বার 14। দুটি ভিন্ন আদর্শ গ্যাস একই চাপে ভিন্ন ভিন্ন পাত্রে আবদ্ধ আছে। আদর্শ গ্যাস একই চাপে, চাপ সেম, হ্যাঁ, একই চাপে ভিন্ন ভিন্ন পাত্রে আবদ্ধ আছে। দুটি ভিন্ন আদর্শ গ্যাস এবং গ্যাস দুইটাও ভিন্ন। যদি ρ1 এবং C1 এগুলোর ঘনত্ব এবং C1 ও C2 যথাক্রমে এদের মূল গড় বর্গবেগ হয়, তাহলে C1/C2 এর সমান কি হবে? দেখো, আমরা জানি C হচ্ছে √3p/ρ, ঠিক আছে? C হচ্ছে √3p/ρ। তাহলে এখানে আমার C1 সমান হচ্ছে 3p1/ρ1 আর C2 সমান হচ্ছে √3p2/ρ2। এখানে আমাকে বলছে দুইটার চাপ সমান, একই চাপ আছে, তাহলে P1 আর P2 সমান, তাহলে আমরা দুইটাকে P ধরতে পারি। এখন আমাদের C1 ও C1/C2 বের করতে বলছে, তাহলে এখন যদি আমরা ভাগ করি C1/C2 ইকুয়াল টু হবে √3p/ρ1 ইন্টু √2/3p, তাহলে 3p কাটা, যেটা আমি পাচ্ছি √2/ρ1, দ্যাট ইজ অপশন নাম্বার 4, √2/ρ1। কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে, কেলভিন স্কেলে তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে, আরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পাবে? আমরা জানি সি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে টিকে যদি আমি দ্বিগুণ করি তাহলে সি কয় গুণ হবে? √2 গুণ। টি দ্বিগুণ করছি তাহলে সি হবে √2 গুণ, দ্যাট ইজ 1.4142 গুণ। উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। কত তাপমাত্রায় অক্সিজেন অণুর গড় মূল গড় বর্গবেগ, আচ্ছা অণুর গড় মূল গড় বর্গবেগ আর কি, -100°C তাপমাত্রার হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে? আচ্ছা, আমাকে বলছে কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100°C তাপমাত্রার হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে, কত তাপমাত্রার জন্য? তো আমরা জানি সি হচ্ছে √3RT/m, ওকে, 3RT/m। তো আমি হাইড্রোজেনের জন্য ধরো এই সমীকরণ নিলাম, এই যে 1, C1 সমান √3RT1/m1, আর অক্সিজেনের জন্য হচ্ছে C2 সমান √3RT2/m2। তা আমাকে বলছে মূল গড় বর্গবেগের সমান হবে, দুইটা সমান। সমান হলে আমরা কি লিখতে পারি? যে 3RT1/m1 সমান √3RT2/m2। তো আমরা উভয় পক্ষকে বর্গ করলে আমাদের রুটটা কাটা যাবে, 3R কাটা যাবে, আমরা যে পাচ্ছি হচ্ছে T1/m1 সমান হচ্ছে T2/m2। আমার কাছে T2 বের করতে বলছে, সো এই T2 সমান কত হবে? T2 সমান হচ্ছে T1/m1 ইন্টু হচ্ছে m2। সো এখানে আমরা যদি সিম্পলি মান বসাই দিই, T1 হচ্ছে -100°C, দ্যাট ইজ হচ্ছে 173, হ্যাঁ, -100°C, কেলভিন স্কেল হবে 173 কেলভিন। m1 হচ্ছে 2 × 10⁻³ হাইড্রোজেনের ভর, m2 হচ্ছে অক্সিজেনের ভর 32 × 10⁻³। তাহলে এটা কাটা, এটা যদি আমি কাটাকাটি করি 16 গুণ, তাহলে আমার কি হবে? 16 গুণ বাড়বে, হ্যাঁ, টিটুর মান। তাহলে 16 × 273 করলে আমার 173 করলে যেটা আসে 16 × 173 করলে আমরা পাচ্ছি হচ্ছে 2765। উত্তরটা হচ্ছে 2768 কেলভিন। তাহলে উত্তরটা আসতেছে 2768 কেলভিন। আমি উত্তরটা এখানে লেখা দিচ্ছি 2768 কেলভিন। এখন উত্তরগুলো তো আমার একটাও কেলভিনে নাই, তাহলে আমার সেলসিয়াসে নিয়ে যাওয়ার জন্য আমার 273 বিয়োগ করে দিতে হবে। 273 বিয়োগ করলে আমরা পাচ্ছি 22। ওকে, -273কে যদি আমি বাদ দিই তাহলে সেলসিয়াসে এটা উত্তরটা আসবে 2495°C। গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গবেগ CRMS এবং পরব তাপমাত্রা T হলে এদের সম্পর্ক হচ্ছে যে CRMS ইজ প্রপোর্শনাল টু √T, T এর বর্গমূলের সমানুপাতিক। এটা হচ্ছে অপশন নাম্বার খতে আছে। স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। কোন তাপমাত্রায়, আমার কাছে জানতে চাইছে যে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগ, এখানে স্থির চাপ বলছে, সো চাপ নিয়ে আমার কোনো কাজ করার দরকার নাই। আমি যেটা চাচ্ছি যে মূল গড় বর্গবেগকে আমি কি করতে চাচ্ছি? অর্ধেক করতে চাচ্ছি। মূল গড় বর্গবেগের মান অর্ধেক করতে চাইতেছি। আমি জানি সি এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সি সমানুপাতিক √T, ওকে। এখানে আমার কাছে জানতে চাইছে তাপমাত্রা, তাহলে আমরা উল্টাভাবে লিখতে পারি যে টি সমানুপাতিক C²।
তাহলে সিকে যদি অর্ধেক করা হয় তাহলে টি হবে কত? এই সি এর মান যদি আমি 1/2 বসাই তার স্কোয়ার করি 1/4 হবে। সিকে অর্ধেক করতে হলে তাপমাত্রা 1/4 করতে হবে। সিকে অর্ধেক করতে হলে তাপমাত্রা 1/4 করতে হবে। তো আমরা প্রমাণ তাপমাত্রা কত জানি? প্রমাণ তাপমাত্রা হচ্ছে 273, তাইলে এটাকে 4/1 করতে হবে। তাইলে প্রমাণ তাপমাত্রায় আমার সি এর মান যা তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 273কে যদি আমি 4 দিয়ে ভাগ করি উত্তরটা চলে আসবে 68.25। আমি আবারও বলতেছি, আমরা জানি টি এর সাথে সি এর সম্পর্ক হচ্ছে টি সমানুপাতিক সি স্কোয়ার। সিকে যদি আমরা অর্ধেক করি তাহলে সি এর মান যদি 1/2 বসাই তাহলে এটা আসতে আসছে 1/4, মানে টি এর মান 1/4 হইতে হবে। কার 1/4? প্রমাণ তাপমাত্রার। কারণ আমি সিকে প্রমাণ তাপমাত্রা যা ছিল তার 1/4 করতে অর্ধেক করতে যাচ্ছি। তাহলে এটা কাজ করলে আমরা পাবো 68.25। তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত এত এত, এদের মূল গড় বর্গবেগ কত? মূল গড় বর্গবেগ তাহলে 25 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার যদি আমি করি তাহলে পাইলাম হচ্ছে গড়, ঠিক আছে। এটাকে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে গড় বর্গবেগ পাইলাম। এবার মূল গড় বর্গবেগ তাই বর্গমূল করে দিব। পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে উত্তরটা চলে আসবে 30.3 মিটার/সেকেন্ড। ওকে, প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্ন বলছে দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কয়টি? আচ্ছা, তো এখানে স্বাধীনতার মাত্রা, আমার দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কয়টি হয়? দ্বিপারমাণবিক গ্যাস তার মানে এর একটা অণুতে 2টা পরমাণু আছে, তাহলে 2 × 3 মাইনাস তাদের বন্ধন সংখ্যা। হ্যাঁ, দ্বিপরমাণুক যেহেতু, ঠিক আছে, মানে তাদের কানেকশন আছে এখানে একটা, তাহলে 3 × 6 - 1 উত্তর হচ্ছে 5। স্বাধীনতার মাত্রা হবে 5টা। আর আমরা জানি ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার সূত্র হচ্ছে 3a - b। এই এ হচ্ছে আমার অণুতে পরমাণুর সংখ্যা, এখানে দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে কত? 2 মাইনাস তাদের ভিতরে সম্পর্ক, অণুগুলোর ভিতরে কয়টা কানেকশন আছে বা সম্পর্ক আছে, ঠিক আছে, 2টা পরমাণু, তাহলে এদের ভিতরে এখানে আমার একটা কানেকশন থাকবে, তাহলে হচ্ছে -1, তাদের সম্পর্ক হচ্ছে 1, তাহলে 6 - 1 উত্তর হচ্ছে 5। বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? এইটা হচ্ছে আমার ডিপেন্ড করে, এটা আমার 6ও হইতে পারে 7ও হইতে পারে। বহু পরমাণু বিশিষ্ট বলতে আমরা 3 পরমাণু বিশিষ্ট চিন্তা করি। আমরা জানি স্বাধীনতার মাত্রা F = হচ্ছে 3a - b। তো আমার বহু পরমাণুর ক্ষেত্রে আমার পরমাণু কয়টা থাকে? 3টা থাকে। 3টা পরমাণু এইভাবে সরল রৈখিকভাবেও থাকতে পারে, তাহলে তাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে 2, তাহলে F = কত হবে? 3 × 3 - 2, মানে 9 - 2, দ্যাট ইজ 7। আবার যদি পরমাণুগুলো এইভাবে থাকে তাহলে তাদের ভিতরে সম্পর্ক হচ্ছে 1, 2, 3, 3টা সম্পর্ক আছে, তাহলে আমরা F = লিখতে পারি 3 × 3 - 3, তাহলে 3 × 3 = 9 - 3, দ্যাট ইজ হচ্ছে 6। তাহলে উত্তর হচ্ছে 2টা হইতে পারে। তো এখানে আমার অপশনে আছে হচ্ছে 6। তাহলে গ্যাসের গড়মুক্ত পথ ব্যস্তানুপাতিক হবে কিসের? আমরা জানি গড়মুক্ত পথের সূত্র λ = হচ্ছে 1/√2 পাই σ²n। এখানে সিগমা হচ্ছে গ্যাস অণুর ব্যাস। তো আমাকে কি বলছে যে গড়মুক্ত পথ কি অতিক্রান্ত দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক? না, এটা অবশ্যই না। নেক্সটে বলছে একক আয়তনে অণুর সংখ্যার বর্গের। আসলে ল্যামডার সাথে একক আয়তনে অণুর সংখ্যার হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, নট বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের না, ঠিক আছে, শুধু সমানুপাতিক সম্পর্ক আছে। গ্যাস অণুর আণবিক ব্যাসের, না, গ্যাস অণুর আণবিক ব্যাসের সাথেও আমার কি না, কারণ গ্যাস অণুর আণবিক ব্যাসের সাথে তার সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক 1/σ²। এখানে কিন্তু বর্গ বলে নাই, গ্যাস অণুর আণবিক ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক সেটা বলে নাই। তাহলে এটা ভুল, এটা ভুল, এটা ভুল। আর আমরা জানি গড়মুক্ত পথ হচ্ছে গ্যাসের ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, ঠিক আছে, গ্যাসের ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ গড়মুক্ত পথ λ = আবার লেখা যায় m/π σ²ρ। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি ল্যামডার সাথে রো এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমার গড়মুক্ত পথের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে গ্যাসের ঘনত্বের। একটি গ্যাস অণুর ব্যাস এত মিটার, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা এত হলে গ্যাস অণুর গড়মুক্ত পথ কত? গড়মুক্ত পথ λ = হচ্ছে 1/√2 পাই σ²n। এখানে সিগমার মান গ্যাস অণুর ব্যাস বলে দিয়েছে এত মিটার, এটাকে আমি সেন্টিমিটারে নিয়ে যাই, কেননা বাকি সব সেন্টিমিটার এককে আছে। সেন্টিমিটার এককে নিয়ে গেলে এটা যেটা হবে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে আমি পাবো 2 × 10⁻⁸ সেন্টিমিটার। একক আয়তনে অণুর সংখ্যা n এর মান বলে দিয়েছে এত, জাস্ট সিম্পলি এই সূত্রে বসাই দাও, বসাইলেই আমার উত্তরটা চলে আসবে। গড়মুক্ত পথ 3 × 10⁻⁵ সেন্টিমিটার।
কোনো গ্যাস অণুর গড়মুক্ত পথ এর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, কারণ আমরা জানি ল্যামডা, গড়মুক্ত পথ ল্যামডা হচ্ছে 1/√2 পাই ডি সিগমা স্কোয়ার এন। সিগমা হচ্ছে গ্যাস অণুর ব্যাস, তাহলে ল্যামডার সাথে তার সম্পর্ক হচ্ছে 1/σ²। তাহলে গড়মুক্ত পথ গ্যাস অণুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক। উত্তর হচ্ছে অপশন নাম্বার খ। কোনো গ্যাস অণুর ব্যাস হচ্ছে এত মিটার, ওকে, এটা হচ্ছে আমার সিগমা, প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা এন, গ্যাসটির গড়মুক্ত পথ কত হবে? গড়মুক্ত পথ ল্যামডা হচ্ছে 1/√2 পাই ডি স্কোয়ার বা সিগমা স্কোয়ার, এখানে আমরা সিগমা ধরছি, তাহলে সিগমা স্কোয়ার এন। এই সূত্রে বসায় দাও, উত্তরটা চলে আসবে মিটারে। মিটারে চলে আসবে। এই মিটারটাকে যদি তুমি 10⁹ দিয়ে গুণ করো তাহলে উত্তরটা চলে আসবে ন্যানোমিটারে। উত্তর হবে 0.6 ন্যানোমিটার। একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী মোট শক্তি কত? আমরা জানি স্বাধীনতার মাত্রা প্রতি মোট শক্তির পরিমাণ প্রত্যেকটা অণুর স্বাধীনতার মাত্রা প্রতি আমার মোট শক্তি হচ্ছে kT/2, মানে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য শক্তির পরিমাণ এত। তাহলে এখানে স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, তাহলে 5টা স্বাধীনতার মাত্রার জন্য মোট শক্তি হবে হচ্ছে আমার 5 kT/2। আমি আবারও বলতেছি, kT/2 হচ্ছে স্বাধীনতার মাত্রা প্রতি মোট শক্তি। স্বাধীনতার মাত্রা প্রতি মোট শক্তি মানে হচ্ছে n kT/2, এটা হচ্ছে ফর্মুলা। n যদি স্বাধীনতার মাত্রা হয়েছে, আমি স্বাধীনতার মাত্রাকে n না f দ্বারা প্রকাশ করি, f kT/2। জাস্ট f এর মান বসাই দিবা, তাহলে আমরা মোট শক্তি পাওয়া যাব। ঠিক আছে, স্বাধীনতার মাত্রা বসাই দিলে মোট শক্তি পাওয়া যাব। প্রতি ঘন সেন্টিমিটার অনুসংখ্যা নির্ণয় করো। ওকে, প্রতি ঘন সেন্টিমিটার অনুসংখ্যা নির্ণয় করতে বলছে। গড়মুক্ত পথ ল্যামডা দিয়া দিছে আর আমার আণবিক ব্যাস সিগমা দিয়া দিছে। আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার এন, তাহলে এন ইকুয়ালস টু হবে 1/√2 পাই ল্যামডা সিগমা স্কোয়ার। তাহলে এখানে যে সিম্পলি মানগুলো বসাই দিলে হবে, সবগুলো এককে সেন্টিমিটারে আছে, তাহলে উত্তরটা সেন্টিমিটারে চলে আসবে। তাহলে আমার উত্তরটা আসবে 1/√2 পাই 3.1416 ইন্টু ল্যামডার মান বলে দিছে কত 2.4 ইন্টু 10⁻⁻6 ইন্টু আমার আণবিক ব্যাস সিগমার ভ্যালু 2 ইন্টু 10⁻⁸, 2 ইন্টু 10⁻⁸ তার স্কোয়ার। পুরো জিনিসটা ক্যালকুলেশন করলে আমার উত্তর চলে আসবে অপশন নাম্বার ক, 2.344 ইন্টু 10⁻20। একটি আদর্শ গ্যাসের প্রতিটি অণুর স্বাধীনতার মাত্রা কত? এখানে আসলে কয় পরমাণু সেটা বলে নাই। আমরা যদি এক পরমাণু গ্যাস চিন্তা করি তাহলে স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। আমার টাইপ হচ্ছে গহ। এখানে কি বলছে? 1 নম্বর প্রশ্নে, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সে তাপমাত্রা কি বলা হয়? শিশিরাঙ্ক। যে তাপমাত্রায় গেলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়ে যায় সেটাকে বলা হয় শিশিরাঙ্ক। অসম্পৃক্ত বাষ্পচাপ মেনে চলে বয়েল এবং চার্লসের সূত্র। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য নিচের কোনটি সংঘটিত হয় না? জলীয় বাষ্প যখন ঘনীভূত হয় তখন এখান থেকে কি হয়? জলীয় বাষ্প ঘনীভূত হইলে এটা শিশির আকারে, মানে সেটা ঘনীভূত হয় কি আকারে? মানে পানি আকারে পড়ে। এখন পানি আকারে কি পড়ে? শিশির, বৃষ্টি, কুয়াশা, ঝড় না। ঝড়ের কারণ হচ্ছে অন্য কারণে ঝড় সংঘটিত হয়। ঠিক আছে, তাপমাত্রা বাইরে গেলে আমার ওইখানে কি হয় যে বাতাস, বায়ু চলাচলের যখন কোনো একটা স্থানে তাপমাত্রা হঠাৎ বাইরে যায় তখন ওই স্থানে কি হয় যে বায়ু হালকা হয়ে উপরে উঠা যায়। তখন ওইখান থেকে আমার ঝড়, ঘূর্ণিঝড় এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়। প্রশ্ন নম্বর 4, সম্পৃক্ত বাষ্পচাপের ক্ষেত্রে নিম্নের কোন লেখচিত্রটি সঠিক? আমরা জানি রো টি বাই পি এই জিনিসটা হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা অপশন নাম্বার খতে দেখতেছি যে রো টি বাই পি ভার্সেস পি এর যে গ্রাফটা, এটা কিন্তু আমার এখানে রো টি বাই পি এর মানটা কনস্ট্যান্ট দেখাচ্ছে। যে পি এর মান আমি যাইনি না কেন, পি এর মান যাই নাই না কেন, আমার রো টি বাই পি এর মান কনস্ট্যান্ট অলওয়েজ সেম থাকতেছে। যেহেতু সেম থাকতেছে তাহলে এই অপশন নাম্বার 2 এই গ্রাফটা সঠিক। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কী হবে? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম, বায়ুতে পানি কম আছে, তাহলে বাষ্প কী হবে? বাষ্প আরও দ্রুত হবে, কারণ বায়ু দ্রুত বাষ্প, যেহেতু তার এখানে ঘাটতি আছে, বায়ুতে আর্দ্রতা মানে পানির ঘাটতি আছে, তাহলে এইটা পূরণ করার জন্য বায়ু কী করবে? দ্রুত বাষ্প তৈরি করবে। ঠিক আছে, তাহলে বাষ্পায়ন হবে দ্রুত গতিতে। শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতামাপক যন্ত্রে থার্মোমিটার দুটির পার্থক্য হঠাৎ কমে গেলে, যদি হঠাৎ কমে যায় তাহলে কী হতে পারে? ঝড় হইতে পারে। দেখো, থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য, দেখে আমরা কিভাবে বুঝবো যে আমার আবহাওয়া কীরকম? যদি আমরা দেখি যে
থার্মোমিটার দুইটার তাপমাত্রার পার্থক্য খুব কম। কম মানে কি? মানে নতুন করে জলীয় বাষ্প হইতেছে না বেশি বেশি, মানে বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প আছে। তাহলে আবহাওয়া আমরা কি বলতে পারি যে বাতাস আর্দ্র, মানে বাতাস কি আছে, ভেজা ভেজা আছে। থার্মোমিটার দুইটার তাপমাত্রার পার্থক্য যদি খুব বেশি হয়, খুব বেশি, ঠিক আছে, অনেক বেশি থাকে, তার মানে কি যে আমার ভিজা থার্মোমিটারের তাপমাত্রা অনেক কম দেখাইতেছে, মানে বেশি বেশি পানি থেকে বাষ্প তৈরি হইতেছে, বেশি বেশি বাষ্প হইতেছে, মানে বাতাস শুষ্ক, এই জন্যই তো বাষ্পটা তৈরি হইতেছে। তাহলে আমরা বলতে পারি যে আবহাওয়া শুষ্ক আছে। ধীরে ধীরে যদি কমতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে, হ্যাঁ, আমি দেখতেছি যে বেশ কিছুক্ষণ ধরে কমতেছে, তার মানে কি এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, মানে হচ্ছে বাতাস সে কী আসতেছে, জলীয় বাষ্প আসতেছে, ঠিক আছে। তার মানে কি ধীরে ধীরে কমতেছে, বাতাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, জলীয় বাষ্প আছে বা জলীয় বাষ্প আসতেছে, আশেপাশে বায়ু থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে আসতেছে। আর যদি হঠাৎ পরিবর্তন হয়, হঠাৎ পরিবর্তন হইলে যদি হঠাৎ হ্রাস পায়, তাহলে আমরা বুঝতে পারবো যে ঝড় হইতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে আমরা থার্মোমিটারের পার্থক্য থেকে আমরা কি কি সংকেত দিতে পারি। যাদের পার্থক্য খুব কম আছে তাহলে আবহাওয়া হচ্ছে আর্দ্র, পার্থক্য খুব বেশি আসে তাহলে আবহাওয়া হচ্ছে শুষ্ক। আমরা যদি দেখি যে আস্তে আস্তে পরিবর্তন হইতেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আর হঠাৎ পরিবর্তন হলে ঝড় হইতে পারে। সো এখানে আমাদেরকে কিন্তু বলছে হঠাৎ পরিবর্তন, যে হঠাৎ কমে গেছে, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে ঝড় হইতে পারে। জলীয় বাষ্প সম্পর্কে বলা যায় সম্পৃক্ত জলীয় বাষ্প সর্বাধিক চাপ দেয়। হ্যাঁ, এটা সত্য, কারণ সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ মানে বায়ুতে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প আছে। হ্যাঁ, তাহলে জলীয় বাষ্প, সম্পৃক্ত জলীয় বাষ্প আমার, তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপে কী হবে, সবচেয়ে বেশি। হ্যাঁ, আর অসম্পৃক্ত মানে কি, যতটুকু থাকতে পারে ম্যাক্সিমাম তার চেয়ে কম আছে, তাহলে কম থাকলে কম চাপ দিবে। সম্পৃক্ত হচ্ছে সর্বোচ্চ অবস্থা। অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বয়েলের সূত্র মানে, হ্যাঁ, অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, সবার সূত্রই মানে। সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কারো সূত্রই মানে না। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 ও 2। শান্ত বলল আমাদের স্বাচ্ছন্দ্যবোধ অনেকাংশে আপেক্ষিক আর্দ্রতার উপর নির্ভরশীল। হ্যাঁ, এটা সত্য, আমাদের আপেক্ষিক আর্দ্রতা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে আমাদের শরীর ঘেমে ঘেমে থাকবে, ঠিক আছে, তখন অস্বস্তি লাগবে, আবার কমে গেলেও আমাদের সমস্যা হবে, বেশি শুষ্ক লাগবে। সো এটা আপেক্ষিক আর্দ্রতার উপরই ডিপেন্ড করে আমাদের স্বাচ্ছন্দ্যবোধটা। একই তাপমাত্রায় ঢাকা অপেক্ষা কক্সবাজার বেশি স্বস্তিবোধ হয় না, বেশি স্বস্তিবোধ না, অস্বস্তিবোধ হবে, কারণ একই তাপমাত্রায় ঢাকার চেয়ে কক্সবাজারের বাতাসের জলীয় বাষ্প বেশি থাকবে, কারণ এর পাশেই কি বিশাল একটা সমুদ্র আছে, তাহলে প্রচুর বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকবে, ফলে এখানে আমার কি হবে, বেশি অস্বস্তিবোধ হবে, কারণ আমার কি হবে না, ঘাম শুকাবে না। 3 নম্বর অপশন বলছে বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায়। হ্যাঁ, শীতকালে ভেজা কাপড়, কারণ শীতকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে, ফলে ভেজা কাপড় কি দ্রুত শুকায় যাবে, কারণ বাতাস পানি নিতে থাকে, যে কোনো সোর্স পাইলেই সে ওইখান থেকে পানি নিতে থাকে, তাহলে ভিজা কাপড় পাইলে ভিজা কাপড় থেকেও পানি নিতে থাকবে, ফলে বাতাস কি হবে, ভেজা কাপড় কি হবে, দ্রুত শুকায় যাবে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বায়ুর ঘনত্ব কমে যাবে। হ্যাঁ, কারণ আমি বলি বায়ুতে যে উপাদানগুলো আছে, অক্সিজেনের ভর হচ্ছে 32, আর নাইট্রোজেনের ভর হচ্ছে 18, ঠিক আছে। এই দুটোটার ভরই হচ্ছে 28, এই দুটোটারই ভরই H2O অর্থাৎ পানির ভরের চেয়ে বেশি। তাহলে এখন বাতাসে যদি আমার পানির পরিমাণ বাড়তে থাকে, ধীরে ধীরে বাতাসে যদি পানির পরিমাণ বাড়তে থাকে, তার মানে বাতাসের ভর কমে যেতেছে। ভর কমে যেতেছে, ভর কমলে ঘনত্ব কি হয়, ঘনত্ব হ্রাস পায়। বায়ুর চাপ কমে, হ্যাঁ, চাপও কমে, কারণ হালকা জিনিস, হ্যাঁ, এতক্ষণ অক্সিজেন নাইট্রোজেনের জায়গাটা যদি পানি দখল করতে থাকে তাহলে হালকা জিনিস চাপও কম দিবে। জলীয় বাষ্পের চাপ কমে না, জলীয় বাষ্পের চাপ বাড়ে, ঠিক আছে, কারণ আমার বেশি বেশি জলীয় বাষ্প তৈরি হইতেছে, তাহলে জলীয় বাষ্পের চাপ বাড়বে। তাহলে এটা হচ্ছে ভুল তথ্য, জলীয় বাষ্পের চাপ আমার কি হবে, বাড়বে, বাট সামগ্রিকভাবে বায়ুর চাপ কমে যাবে, কারণ জলীয় বাষ্প হালকা। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 ও 2। সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের দুই থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য হঠাৎ বেড়ে গেছে, বোঝা যায় ওই স্থানে আমার কি হয়, যেহেতু বাড়তেছে, হ্যাঁ, তাপমাত্রার পার্থক্য হঠাৎ বাড়তেছে, তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বেশি বেশি বাষ্প তৈরি হইতেছে, মানে বায়ুর বাষ্প হালকা, মানে বায়ুতে বাষ্পের পরিমাণ কমে গেছে, তাহলে বেশি বেশি বাষ্প তৈরি হবে, এই জন্যই তো তাপমাত্রার পার্থক্য বেশি হয়। বেশি বেশি বাষ্প তৈরি হওয়ার কারণে ওই বাষ্পের প্রয়োজনীয় তাপ থার্মোমিটারের গা থেকে নিতেছে, এই জন্য থার্মোমিটারের পার্ট কি হয়েছে, কমে গেছে, এই জন্য এদের পার্থক্য অনেক বেশি। তাহলে আমি যে সিদ্ধান্ত এখান থেকে নিতে পারবো যে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে, না, আপেক্ষিক আর্দ্রতা আসলে হ্রাস পাইছে, হ্রাস পাওয়ার কারণে আমার কি হইতেছে, দ্রুত বাষ্প তৈরি হইতেছে, এই জন্য থার্মোমিটার দুইটার পার্থক্য বাইরা গেছে। আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেয়েছে, হ্যাঁ, এটা সঠিক। ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাবে, হ্যাঁ, বায়ুতে যেহেতু আর্দ্রতা কম, মানে বায়ুতে পানি কম আছে, তাহলে এখন যদি আমি কাপড় দিই শুকানোর জন্য, সে কাপড়ের কাছ থেকে পানি নেওয়া যাবে, ফলে কাপড় দ্রুত শুকায় যাবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন 3 গুণ করা হলো, চাপ স্থির
আমার চাপ স্থির, আয়তনকে আমি 3 গুণ করছি। আয়তন কয় গুণ করছি? 3 গুণ করা হইলো। এখন আমার প্রশ্ন বলছে আমাদের দেশে সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার থার্মোমিটারের পাটের পার্থক্য কখন বেশি হয়? কখন পার্থক্য বেশি হয়? এটা হচ্ছে শীতকালে, কারণ শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, বায়ু শুষ্ক থাকে। দেখো আমাদের গায়ে কী করে, যে বায়ুতে জলীয় বাষ্প এত কম থাকে যে আমাদের গা থেকে পানি নিতে থাকে, এই জন্য আমাদের গা ফেটে যায়। আমাদের শরীরের উপর যে পানিটা থাকে, যেই জায়গায় উন্মুক্ত থাকে ওই জায়গা থেকে সে পানি নিতে থাকে, ফলে আমাদের শরীর কী হয়, ফেটে যায়। এই জন্য আমরা আমাদের স্কিনকে রক্ষা করার জন্য আমরা কি করি, যাতে বায়ু আমাদের শরীরের সংস্পর্শে আসতে না পারে, পানি না নিতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, যেমন হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম যে এইগুলো আছে, জেলিগুলো আছে, এগুলো ব্যবহার করি। শীতকালে যেটা হয়, শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে, তাইলে জলীয় বাষ্প তৈরি হয় বেশি বেশি, আর যত বেশি তৈরি হবে ওই তাপটা কোত্থেকে নিবে? থার্মোমিটার, ভেজা থার্মোমিটারের গা থেকে নিবে, ফলে তার তাপমাত্রা কমে যায়। তাহলে দুইটা থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য কি হয়? বেশি হয়। আমাদের দেশে শীতকালে থার্মোমিটার দুইটার তাপমাত্রার পার্থক্য বেশি থাকে। ওকে, আমাকে কি বলছে যে অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কি বলা যায়? আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে এটি তৈরি করা যায়। আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে আমি অসম্পৃক্ত বাষ্প তৈরি করতে পারবো। 2 নাম্বার বলতেছে তাপমাত্রা বাড়িয়ে এটিকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায় না, এটা সত্য না। তাপমাত্রা কমায় আমরা কি করতে পারি? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ুকে সম্পৃক্ত করতে পারি তাপমাত্রা কমানোর মাধ্যমে, এবং ওই তাপমাত্রায় যেই তাপমাত্রায় গেলে সম্পৃক্ত হবে সেটাকে আমরা শিশিরাঙ্ক নামে ডাকি। এটা বাড়াইলে করা যাবে না, কমাইতে হবে। এটি বয়েল ও চার্লসের সূত্র মানে, অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, বাকিটা মানে না। নিউটনের শীতলীকরণ সূত্র কোনটি? উত্তর হচ্ছে অপশন নাম্বার খ। এটা এমনিতেও পারা যায়, কারণ হচ্ছে ই ইজ প্রপোর্শনাল টু টি, আর বাকি ক্ষেত্রে ই হচ্ছে টি এর টি স্কোয়ারের সমানুপাতিক, টি টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক, টি টু দি পাওয়ার 4 এর সমানুপাতিক, তাহলে এটা তো হবে না। আমরা জানি কি গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, তাহলে এখানে ই সমানুপাতিক ডেল্টা টি বা টি একই কথা, তাহলে এটাই হচ্ছে কারেক্ট উত্তর। একটি 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এয়ার কুলার ব্যবহার করার জন্য বাতাসের তাপমাত্রা কমে 22 ডিগ্রি সেলসিয়াস হলো। যদি ঘরের বায়ুর চাপ সমান থাকে তবে শতকরা কত ভাগ বাতাস ঘরের মধ্যে আসবে অথবা বের হয়ে যাবে? বলছে বায়ুর চাপ বৃদ্ধিও পায় নাই, হ্রাসও পায় নাই। আমরা জানি হচ্ছে যে যখন চাপ স্থির থাকে, এখানে কিন্তু বলছে চাপের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে আমরা জানি চাপ স্থির থাকলে হচ্ছে বি সমানুপাতিক টি, মানে আমরা বি আর টি এর সম্পর্ক জানি যে V1/T1 ইকুয়ালস টু হচ্ছে V2/T2। ওকে, সো আমরা যেটা করতে যাচ্ছি যে এখানে V2টা বের করতে যাচ্ছি, তাহলে V2 ইকুয়ালস টু হবে T2/T1 ইন্টু V1। T2-র মান কত বলছে? T2 বলছে হচ্ছে আমার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে। T2 হচ্ছে তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 22 যোগ 273, 22-এর সাথে 273 যোগ করলে হবে 295, আর T1 হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ 310 ইন্টু V1 হচ্ছে 500। ওকে, আমরা ক্যালকুলেশন করি যে আমার চাপ সমান রাখার জন্য আয়তন কত হওয়া প্রয়োজন। এটা যদি আমরা ক্যালকুলেশন করি উত্তরটা চলে আসবে, দেখি 295 ইন্টু 500 ভাগ হচ্ছে 310, তাহলে আমাদের আয়তনটা হয় 475। ওকে, সো 47580। তার মানে আমার এই তাপমাত্রা যদি চাপকে আমি সমান রাখতে চাই তাহলে আয়তন এত হওয়া প্রয়োজন, কিন্তু আমার ঘরের আয়তন ছিল তো 500 মিটার কিউব, তাহলে বাকি আমার 500 মিটার কিউব, আমার আগে যে বাতাস ছিল ওই 500 মিটার কিউব আয়তনের বাতাস আমার কত হয়ে গেছে? 475.80। আর বাকিটা কি করছে? বাকি অংশটা যে ফাঁকা হয়ে গেছে সেটা বাহিরের থেকে বাতাস এসে ফিল আপ করছে। তাহলে বাহিরের থেকে বাতাস আসছে কত? ঘরের ভিতরে বাহিরের থেকে কতটুকু বাতাস আসছে সেটা আমরা যদি বের করি, তাহলে আমার টোটাল আয়তন ছিল আমার কত? ঘরের টোটাল বাতাসের আয়তন ছিল 500, তাপমাত্রা কমানোর ফলে আয়তন হয়ে গেছে 475.80। তাহলে আমরা এই দুটাকে যদি বিয়োগ করি, 500 থেকে 475.80কে 500
মাইনাস 475 তাহলে আমাদের উত্তরটা আসতেছে 24.19, তাহলে 24.19 মিটার কিউব, মানে এতটুকু বাতাস বাহিরের থেকে ভিতরে আসছে। আমি আবারও বলি, শুরুতে বাতাস ছিল 500 মিটার কিউব, আমি তাপমাত্রা কমানোর ফলে ওইখানকার যেহেতু চাপ স্থির আছে, তাহলে আয়তন হয়ে গেছে এতটুকু বাতাসের, আর বাকি অংশটা ফিল আপ করছে হচ্ছে বাহিরের থেকে বাতাস আইসা, যেটার পরিমাণ হচ্ছে 24.19 মিটার কিউব। তাহলে এটা কত পার্সেন্ট, আমাকে পার্সেন্টে বলতেছে কত পার্সেন্ট, শুরুতে ছিল 500, তাহলে 24.19 ডিভাইডেড বাই 500 ইন্টু 100%। আমি শতকরায় যদি প্রকাশ করি, 0000 কাটা 24.19কে 5 দিয়ে কাটলে আমরা যেটা পাবো 24.19 ভাগ হচ্ছে 5, 70টা চলে আসতেছে 4.84, দ্যাট ইজ অপশন নাম্বার ক, 4.84। প্রশ্ন নাম্বার 5, একটি বড় পাত্রের আয়তন 480 মিটার কিউব, ওকে, এবং তাপমাত্রা 293 কেলভিন। এটা হচ্ছে আমার V1, এটা হচ্ছে আমার T1। তাপমাত্রা এত কেলভিনে উন্নীত করছি, আমি তাপমাত্রাকে এত কেলভিনে উন্নীত করছি। T2 হচ্ছে এটা। বায়ু শতকরা কত অংশ বাইরে বেরিয়ে যাবে, আমি চাপের কোনো পরিবর্তন করতেছি না, তাহলে বাতাস কতটুকু বাইরে বেরিয়ে যাবে। আমার যেটা বের করতে হবে, এই তাপমাত্রায় আমার আয়তন কত হয়, ওই 480 মিটার কিউব আয়তনের গ্যাসের আয়তন এখন কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখন যতটুকু হবে ওইটা হচ্ছে পাত্র থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, আমার শুরুতে ছিল হচ্ছে পাত্রের আয়তনের তো কোনো পরিবর্তন হবে না, 480 মিটার কিউব, ভিতরে বাতাসও আছে 480 মিটার কিউব। তাহলে আমি তাপমাত্রা বাড়াইছি, ভিতরের বাতাস আয়তন বাড়াইতে চাচ্ছে, আমি প্রেশার বাড়তে দিব না, তাহলে বাতাস কি করবে, বাইরে বের হয়ে যাবে। তো আমরা V2টা বের করে নিই। আমরা জানি V1/T1 সমান V2/T2, ঠিক না, V2/T2, তাহলে V1/T1 ইন্টু T2, এটা হচ্ছে V2 এর ভ্যালু। তাহলে V1 এর মান কত, 480, T1 এর মান কত, 293, T2 এর মান 298। তো আমরা হিসাব করে দেখি যে আমাদের এই যে 480 মিটার কিউব পাত্রের ভিতরে বাতাস ছিল, এটার আয়তন আসলে কত হওয়া উচিত। ঠিক আছে, তাপমাত্রা বাড়ানোর ফলে 298 ইন্টু 480 ভাগ হচ্ছে 293। সো আমরা হিসাব করে পাচ্ছি যে আয়তনটা হওয়া উচিত 488.19। তাহলে পাত্রের আয়তন তো আর বাড়ে নাই, ভিতরের গ্যাসের আয়তন তাপমাত্রা বাড়ার কারণে 480টা হয়ে গেছে 488.19। তাহলে এখান থেকে যদি আমি 480 বাদ দিই, তাহলে আমরা যেটা পাচ্ছি 8.19 মিটার কিউব বাতাস বাইরে বের হয়ে যাবে। বুঝতে পারছো, কারণ এখানে চাপ নিয়ে আমার কোনো কথা বলে না, মানে আমি চাপকে কনস্ট্যান্ট ধরতেছি। তাহলে বাতাসের আয়তন যতটুকু বাড়ছে অতটুকু বাইরে বের হয়ে যাবে। তো এটাই জানতে চাইছি, এটা শতকরা কত পার্সেন্ট। আমার আগে ছিল 480, এখন বের হইতেছে তার ভিতরে 8.19। এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি, তাহলে উত্তরটা যেটা দাঁড়াচ্ছে 8.19 বায়ু শতকরা কত অংশ বেরিয়ে যাবে। ওকে, 81.9 ভাগ হচ্ছে 48। সো আমরা উত্তরটা পাইতেছি হচ্ছে 1.71%। উত্তর হচ্ছে 1.71%। কোনো একদিনের শিশিরাঙ্ক 20°C ও আপেক্ষিক আর্দ্রতা 75%, ওই দিনের সম্পৃক্ত বাষ্পচাপ কত। শিশিরাঙ্ক 20°C, 20°C তাপমাত্রা আমারই দিয়ে দিচ্ছে। আমরা জানি R = হচ্ছে ছোট f ডিভাইডেড বাই বড় f ইন্টু 100%। ওকে, ছোট হাতের f হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, বড় হাতের f হচ্ছে বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, আর হচ্ছে আমার আপেক্ষিক আর্দ্রতা। এখানে বড় হাতের f বের করতে বলছে, তাহলে বড় হাতের f = ছোট f বাই r ইন্টু 100%। সো আমরা এখানে মানগুলা বসাই দিই। ছোট হাতের f মানে কি, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, শিশিরাঙ্ক 20°C, 20°C তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এখানে দেওয়া আছে 17.7 ইন্টু 10⁻³ আর বড় হাতের আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, সেটা আমার বলছে 75%, মানে 75 ইন্টু হচ্ছে 100। এই পুরো জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি, উত্তর চলে আসবে 23.6 ইন্টু 10⁻³ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি, আপেক্ষিক আর্দ্রতা কম মানে বায়ুতে কি আছে, পানি কম আছে, বা হ্যাঁ, তাহলে বায়ুতে যদি পানি কম থাকে তাহলে পানি উৎপন্ন হবে, অর্থাৎ বাষ্প কম আছে, বাষ্প বেশি বেশি তৈরি হবে, তাহলে বাষ্পায়ন তাড়াতাড়ি হবে। শিশিরাঙ্ক আমরা বলতে কি বুঝি, শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়, ওই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা।
আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন? কারণ আকাশ মেঘলা মানে হচ্ছে কি হয়, যে মেঘ 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 আছে, হ্যাঁ, মানে আকাশ মেঘলা মানে যেহেতু মেঘ আছে, আর মেঘ হচ্ছে তাপরোধী পদার্থ, ঠিক আছে, তাপের আদান প্রদান হইতে দেয় না, এই জন্য তখন কি হয় না, যে কারণে আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না।